আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আবার তোমাদের সামনে চলে আসলাম তোমাদের মিনহাজ ভাইয়া নতুন এক প্রোগ্রাম নিয়ে। আজকে আমাদের প্রোগ্রাম কি দেখো, সেরা কলেজ প্রোগ্রাম। কেন তোমরা জানো অলরেডি, তোমরা যারা এই গ্রুপে যুক্ত হয়েছো তোমাদের মূলত টার্গেট একটা সেরা কলেজে ভর্তি হওয়া। তো কথা শুরু করার আগে আমি আগে জানতে চাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আর ভিডিও ঠিকঠাক ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। যদি সব ওকে থাকে তাহলে আমরা কথা শুরু করতে পারি। আর সর্বপ্রথম তোমাদের কাজ একটাই, যে তোমাদের যত ফ্রেন্ড আছে যাদের ইচ্ছা কিনা সেরা একটা কলেজে পড়ার, তাদের সকলকে তোমরা মেনশন করে দাও, যেন আমরা একসাথে শিখতে পারি আর একসাথে সেরা কলেজে ভর্তি হতে পারি, যেন আমরা আমাদের স্বপ্নের পথ আরেকটু সুগম হয়। আর এই স্বপ্নের পথ সুগম করতে কিন্তু বন্দি পাঠশালা তোমাদের সাথে আছে। আর এই বন্দি পাঠশালার পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল প্রোগ্রাম, একদম ফ্রি আমাদের সেরা কলেজ প্রোগ্রাম। যেহেতু ফ্রি সেহেতু অবশ্যই সবাইকে তোমরা মেনশন করে দাও, যাতে করে আমরা একসাথে সবাই মিলে শিখতে পারি। দ্রুত মেনশন করে দাও, আর তোমাদের যত যত গ্রুপ আছে সব গ্রুপে শেয়ার করে দাও, যে আমাদের এখানকে সেরা কলেজ অ্যাডমিশনে যাতে করে সবার জন্য একটু হেল্প হয়। ওকে, অলরেডি তোমরা জানিয়ে দিয়েছো অল ক্লিয়ার। আমাদের সাথে মাহিয়া আছে, সে জানিয়েছে অল ক্লিয়ার। স্বাধীন ভাইয়া আছে, জানিয়েছে অল ক্লিয়ার। ওকে, যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো দেখো, সেরা কলেজে পড়বো কেন আমরা, এটা অ্যাকচুয়ালি আমি বলবো না, আজকে বলবো না, অ্যাটলিস্ট অন্য একদিন বলবো। কেননা তোমরা জানো যে সেরা কলেজে পড়লে কী কী অ্যাডভান্টেজ আছে, কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে, সব কিছু তোমরা অলরেডি জানো বিধায় তোমরা ডিসিশন নিচ্ছ যে তোমরা সেরা কলেজে পড়বা। তবুও আমি যদি বলি, আমার ক্ষেত্রে আমি পড়েছি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, নট স্কুল মনে করো না আবার। তো সেখানে সেটাও কিন্তু আমাদের সেরা কলেজের আয়তায় পড়ে। আর সেরা কলেজ বলতে কি বোঝায়, এখানেও কিছু দ্বিধাদ্বন্দ্বতা আছে। কেননা তোমরা জানো যে সেরা কলেজ বলে কিছু নেই আমার মতে, অ্যাকচুয়ালি যে যে কোনো কলেজ থেকেই ভালো করা যায়। কিন্তু মানুষ হিসেবে বা অ্যাজ এ পার্সন হিসেবে শুধু যে আমাদের পড়ালেখা ভালো করার উদ্দেশ্য এরকম কিন্তু না। একটা সেরা কলেজ বলতে তোমরা এই বলতে পারো যে এখানে নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ, হলিক্রস কলেজ, এগুলো আছে মিশনারি কলেজ। আর এই মিশনারি কলেজ ছাড়াও কিন্তু সেরা সেরা কলেজ আছে, যেমন যদি তোমরা নাম বলো ঢাকা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তারপর আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। এই কলেজগুলোও কিন্তু আমাদের সেরা কলেজের আয়তায় পড়ে। রাজকুত্তর মডেল কলেজ, এগুলো প্রত্যেকটা কলেজই কিন্তু আমাদের সেরা কলেজের আয়তায় পড়ে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে সেরা কলেজের কথা বলতেছি সেটা হলো আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে, ভর্তি পরীক্ষা একটা যুদ্ধের মতো, এই ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা কলেজে পড়ার যোগ্যতা অর্জন করতে পারবো। এমনই কিছু কলেজ যেগুলো সচরাচর মিশনারি কলেজ যেগুলো আছে, যে মিশনারি কলেজগুলো আমাদের সরকারি নিয়মগুলো মানে না, তারা নিজেদের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেয় এবং ভর্তি পরীক্ষা রিটেন হয়, প্রথমে রিটেনের পর আবার ভাইবা হয়, তারপর তাদের পছন্দ হয় তাদেরই শুধুমাত্র সেখানে ভর্তি হওয়ার সুযোগ দেয়। তো সেরা কলেজ বলতে আমরা সেখানে সব সেরা কলেজ বোঝাচ্ছি না, আমরা এই মিশনারি কলেজগুলোকে বোঝাচ্ছি, যে কলেজগুলোতে আমাদের ভর্তি পরীক্ষা দিতে হয়। আচ্ছা, কে কে তোমরা এই মিশনারি কলেজগুলোতে পড়তে ইচ্ছুক একটু দ্রুত কমেন্ট করে জানাও। এখানে অনেকগুলো কারণ থাকতে পারে পড়ার, অসংখ্য কারণ আছে, ওটা নিয়ে আমরা ভিন্ন একদিন আলোচনা করব। কিন্তু আমার দৃষ্টিতে আমার কথা যদি বলি, আমার সেরা কলেজে পড়ার উদ্দেশ্য ছিল একটাই, উদ্দেশ্য অনেকগুলোই ছিল অ্যাকচুয়ালি, কিন্তু আলটিমেটলি যে আমি আউটপুটটা পাইছি, সবচেয়ে বেস্ট যেটা পাইছি, যে তারা মানে অ্যাকচুয়ালি মিশনারি কলেজগুলোর ওইখানকার ডিসিপ্লিন টোটালি আলাদা। তোমরা না গেলে কখনো বুঝবা না সেখানকার ডিসিপ্লিন কতটা ভালো। সেখানকার ডিসিপ্লিন বলো, সেখানকার পড়াশোনা বলো, এক কথায় তোমাকে মানুষ হিসেবে উন্নত করার ক্ষেত্রে বিকল্প হয় না কোনো। যার কারণে তারা তারা যে কতটা ডেডিকেটেড আমাদের স্টুডেন্টদের নিয়ে, সেটা তোমরা ওই কলেজে না গেলে কখনোই বুঝবা না। যারা কিনা এখানে জোসেফাইট আসো বা নটরডেমিয়ান আসো বা তোমরা ক্রসিয়ান আসো, তারা ছাড়া অ্যাকচুয়ালি কেউ সেই ফিলটা আসলে বুঝতে পারবা না। যখন তোমরা কলেজে যাবা তখনই বুঝতে পারবা। সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ তোমাদের যাদের স্বপ্ন আছে সবাই তারা স্বপ্নের কলেজে পড়তে পারবা। ওকে, তো আমি জানিয়ে দিই আজকে ক্লাসে আমাদের কন্টেন্ট প্রথমত দুইটা ছিল। আমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, তারপর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আর এই আলোচনার সময় আমরা সরাসরি যে কলেজে যে প্রশ্নগুলো আসছে, নটরডেম কলেজের ভর্তি পরীক্ষায় বলো বা সেন্ট জোসেফ বা হলিক্রস ভর্তি পরীক্ষায় বলো, এই ভর্তি পরীক্ষায় যে যে প্রশ্নগুলো আসছে বিগত বছরগুলোতে, সেই প্রশ্নগুলোর আলোকে বা সেই প্রশ্নগুলো সলভ করব, পাশাপাশি আমরা কনসেপ্টগুলো শিখে ফেলবো, যাতে করে সেই প্রশ্ন থেকে আরও যদি ভবিষ্যতে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমরা অ্যান্সার করতে পারি। তো মূলত আমরা আজকে প্রশ্ন ব্যাংক সলভ করব উইথ বেসিক কনসেপ্ট। ওকে, এখনও সবাই সালাম দিয়ে যাচ্ছ? আচ্ছা, আমাদের সাথে অনেক এইচএসসি শিক্ষার্থীরাও আছো।
ওকে, তো আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আমাদের ক্লাসের প্রথমে দেখো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে যদি আমি সেরা কলেজের কথা বলি, কলেজ ভর্তি পরীক্ষার আমাদের কিছু প্রশ্ন আসে, যেমন প্রথম অধ্যায় থেকে আমাদের 3টা টপিক থেকে খুব বেশি প্রশ্ন আসে। দেখো 3টা টপিক আমি লিখে রাখছি, এখানে কিন্তু অসংখ্য টপিক আছে, কিন্তু এই 3টা টপিক থেকে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে। একটা হলো মাত্রা সমীকরণ, একটা হলো পরিমাপক যন্ত্র সংক্রান্ত, আর একটা হলো পরিমাপক ত্রুটি সংক্রান্ত। তোমাদের যাদের মিশনারি কলেজ সম্পর্কে ধারণা আছে তারা হয়তো জানো যে অন্যান্য কলেজের প্র্যাকটিক্যাল করানো আর এই মিশনারি কলেজের প্র্যাকটিক্যাল করানো টোটালি আলাদা। এই মিশনারি কলেজগুলো বা সেরা কলেজগুলো তারা প্র্যাকটিক্যালের উপর অনেক বেশি জোর দেয়। যদি আমার কথা আমি বলি, আমার এক্সপিরিয়েন্স এরকম ছিল যে আমাদের কেমিস্ট্রি ল্যাবের ক্ষেত্রে, তোমরা একটু ইন্টারমিডিয়েট উঠলে তখন বুঝবা যে কিছু এক্সপেরিমেন্ট করতে হয়। তো সেই এক্সপেরিমেন্ট ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই। যেমন ধরো সরকারি বা এনসিটিভি নিয়ম অনুসারে ধরো এক্সপেরিমেন্টে 0.01% ভুল হলেও কোনো যায় আসে না, মানে 0.01% যদি এদিক ওদিক হয় তাও তুমি সেখানে ফুল মার্কস পাবা। কিন্তু আমাদের কলেজ যেটা করতো, আমরা যখন এক্সপেরিমেন্টগুলো করতাম আমাদের ক্ষেত্রে যদি 0.1 এদিক সেদিক হয় তখনই কিন্তু আমাদের কেটে দিত। তাহলে চিন্তা করো কতটা বেশি আমরা সিরিয়াস ছিলাম প্র্যাকটিক্যাল নিয়ে। তার মানে প্র্যাকটিক্যাল বিষয়গুলো কিন্তু আমাদের ফিজিক্সের ক্ষেত্রে যদি বলো, ফিজিক্সের প্রথম অধ্যায়ে আমাদের প্র্যাকটিক্যালের বিষয়গুলো সবচেয়ে বেশি আছে। যেহেতু আমাদের প্র্যাকটিক্যালের বিষয়গুলো তারা বেশি জোর দেয়, যার কারণে যখন ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোতেও তোমাদের প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো থেকে দেখা যায় যে প্রশ্ন বেশি চলে আসে। যেখানে নর্মালি আমাদের এই প্র্যাকটিক্যালে যেগুলো ধরো স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজ, এগুলো থেকে নর্মালি আমাদের কিন্তু এসএসসিতে ধরো প্রশ্ন আসে না। কিন্তু কলেজগুলোতে কী করে, এই পরিমাপক যন্ত্র থেকে প্রশ্ন করে দেয়, কেননা তারা প্র্যাকটিক্যাল যে নলেজটা তার উপর বেশি জোর দেয়। এই জন্যই আমি এখানে 3টা ভাগে ভাগ করছি, মাত্রা সমীকরণ, পরিমাপক যন্ত্র আর ত্রুটি সংক্রান্ত ম্যাথ। তো প্রথমে আসি আমি মাত্রা সংক্রান্ত। তো এটা যেহেতু সেরা কলেজ প্রোগ্রাম, তোমরা অলরেডি এসএসসি পরীক্ষা 3 পার হয়ে আসছো, তোমাদের পরীক্ষা হোক না হোক তোমরা কিন্তু সব কিছু পড়ছো, যার কারণে এখানে আমরা বেসিক নিয়ে আলোচনা করবো না, আমরা সরাসরি প্রবলেম সলভিংয়ে যাব। তো প্রথম প্রবলেমটা আমরা এরকম নেই যে প্রথম প্রবলেম সংক্রান্ত প্রবলেম এরকম যে কোনো একটা কিছুর মাত্রা চাওয়া হবে। আমি সবচেয়ে সহজটা দিয়ে শুরু করি। তোমাদের বললাম যে একটা প্রশ্ন আসলো, বলের মাত্রা কত? বলের মাত্রা কত? এটা তোমরা দ্রুত কমেন্টে জানাও তো, বলের মাত্রা কত? এটা জানি তোমরা সবাই পারবা। বলের মাত্রা কত? দ্রুত একটু কমেন্ট করে জানাও বলের মাত্রা কত। দ্রুত একটু কমেন্ট করে জানাও বলের মাত্রা কত। এম এল পার টি লিখছো একজন, এম এল টি পার 2 লিখছো। আচ্ছা, আকিব ইসলাম অ্যান্সার দিয়েছো। আচ্ছা, আমরা অ্যান্সারগুলো নিই একে একে করে। আকিব, হ্যাঁ, অনেকে মাইনাস দিতে ভুলে গেছো। হাবিবুর রশিদ 2বার কমেন্ট করেছো, প্রথমবার ভুল করেছিলে, পরেরবার রাইট করেছো। দিলরুবা চৌধুরী, শিলা, আলিয়ার জং, মাহির আসিফ, মুগ্ধ, হ্যাঁ তোমরা সবাই কারেক্ট অ্যান্সার করেছো। একজন একটু ছোট হাতে লিখছো, মালিহা তাবাসসুম। আমরা মাত্রা লেখার সময় মনে রাখবা সবসময় ক্যাপিটাল লেটারে লিখবো। তো এটা আমরা কীভাবে বের করব? যে কোনো ইকুয়েশন দিয়ে আমরা বের করতে পারি। ধরো এফ ইকুয়াল টু, আমরা জানি এম এ। এম মানে কি? এম মানে একটা ম্যাস বোঝায়, আর ম্যাস মানেই ম্যাসের যে মাত্রা সেটা আমি জানি ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম দিয়ে আমাদের ম্যাস বোঝায়। আর এ দিয়ে বোঝায় আমার ত্বরণ। ত্বরণ মানে কি? ত্বরণের একক দেখো, ত্বরণের একক ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মিটার মানে কি? একটা লেন্থ, দৈর্ঘ্য, তার মানে এটার ক্ষেত্রে আমার হবে এল। আর এস দিয়ে বোঝায় টাইম, যার কারণে টি ইনভার্স 2। তাহলে এই দুইটা একত্রে করে আমরা পাবো ত্বরণের মাত্রা। আর ত্বরণের মাত্রা আর মেসের মাত্রা দুটো একসাথে করলে আমি পেয়ে যাব ইনভার্স 2। তার মানে যারা যারা এটা অ্যান্সার দিয়েছিলে তাদেরটা কিন্তু একদম 100% কারেক্ট। অনেকে এখানে মাইনাস দেওয়া নেই, তাদেরটা কিন্তু ভুল হয়ে গেছে। হ্যাঁ, রাইট। এক্সেলারেশনের জন্য এত, মেসের জন্য এত, রাইট। তো এইভাবে যে কোনো কিছু করার ক্ষেত্রে, যে কোনো একটা সমীকরণের যদি মাত্রা বের করতে বলে, যে কোনো একটা ইকুয়েশনের জন্য যদি মাত্রা বের করতে বলে, আমাদের প্রথম কাজ হবে সেই ইকুয়েশনটাকে লিখে ফেলা। আমরা একটা সহজ উদাহরণ থেকে আগাচ্ছি, এরপর আস্তে আস্তে কঠিনের দিকে যাব, যাতে করে তোমাদের সহজ থেকে কঠিনের দিকে গেলে তখন দেখবা যে কঠিনটাও অ্যাকচুয়ালি সহজ হয়ে গেছে।
যার কারণে আমরা আমাদের অ্যাপ্রোচটাকে দেখো, অ্যাপ্রোচটা কী হবে, যে কোনো জিনিস অ্যাপ্রোচ করতে গেলে আমাদের প্রথমেই লিখতে হবে যে কার মাত্রা, তার ইকুয়েশনটা লিখতে হবে। যেমন বলের মাত্রা, আমি বলের ইকুয়েশনটা লিখলাম। ইকুয়েশনের পর ইকুয়েশনের মধ্যে যে এলিমেন্টগুলো আছে বা যে চলকগুলো আছে তাদের মাত্রা কী কী সেগুলো লিখবো। যেমন এখানে এম এর মাত্রা ক্যাপিটাল এম, এ এর মাত্রা LT ইনভার্স 2, তার মানে এই দুইটা মিলেই হবে আমাদের বলের মাত্রা। আশা করি এইভাবে তোমরা যে কোনো কিছুর মাত্রা চাইলে, যদি আমি তোমাকে বলি ভরবেগের মাত্রা কত, তারপরে আমি যদি বলি তোমাকে তড়িৎ প্রবাহের মাত্রা কত, এগুলো যে কোনো কিছুর মাত্রা কিন্তু তোমরা চাইলেই বের করে ফেলতে পারবা। তো এখন তোমাদের এমন একটা প্রশ্ন দেব, দেখি এটা কে পারো, যেটা কি না নটরডেম ভর্তি পরীক্ষায় গত কোন সালে আমার ঠিক মনে নাই, নটরডেম ভর্তি পরীক্ষা আসছিল। প্রস্তুত হয়ে যাও। আর তোমাদের শুরুতেই বলে দিই, আমরা কিন্তু আজকে প্রচুর ম্যাথ করব, মানে প্রশ্ন সলভ করব শুধু। তো প্রশ্ন সলভ করার ক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু সাথে ক্যালকুলেটর রাখতে হবে। আজকের ক্লাসটা একটু লম্বা হবে, তো একটু ধৈর্য সহকারে করবা। আশা করি তোমাদের কলেজ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই ক্লাসটা অনেক 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 বেশি হেল্পফুল হবে। তোমরা একটু দ্রুত খাতা কলম নিয়ে বসে যাও, আমরা এখন কলেজের নটরডেম কলেজে আসা একটা প্রশ্ন সলভ করব। ওকে, তো এখানে যে প্রশ্নটা আসছিল, আমাদের নর্মাল তো সহজগুলো নিয়ে কথা বলি। এখানে প্রশ্নটা আসছিল যে পরিবাহকত্বের মাত্রা কি। পরিবাহকত্ব এর মাত্রা কি? যে যে জানো দ্রুত কমেন্ট করে জানাও, পরিবাহকত্বের মাত্রা কি। দেখো আমরা একটু সহজ প্রবলেম দেখছিলাম, এই সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি। এটা তোমার নটরডেম ভর্তি পরীক্ষা আসছিল। পরিবাহকত্বের মাত্রা কি? দেখি কে কে সঠিক অ্যান্সার দিতে পারো। পরিবাহকত্বের মাত্রা কি? আগে আমাদের জানতে হবে পরিবাহকত্বটা কি, সেটা কই থেকে আসছে, সব কিছু জেনে সবশেষে আমরা মাত্রাটা বের করব। ওকে, দেখি কে কে অ্যান্সার করতে পেরেছো। হ্যাঁ, একজনের বলেছো লেট হয়ে গেছে। লেট করছো কেন? আমাদের কিন্তু আজকে অনেক একটু খুশির দিন, কেননা যে গত ম্যাচে দেখতে পাচ্ছিলাম আমাদের সবার প্রিয় একটা খেলোয়াড় সাকিব আল হাসান, সে 1 ওভারে 30 রান দিয়ে আমাদের কিন্তু ম্যাচটা হারিয়ে দিয়েছিল। তো রিয়েলি সে দেখো, যার জাত চেনানোর কথা ঠিকই চিনিয়ে দেয়। আজকের ম্যাচে কিন্তু ঠিকই 4টা উইকেট নিয়ে নিয়েছে 9 রানের বিনিময়ে। তো এরকমই যারা অ্যাকচুয়ালি জাতের খেলোয়াড়, তারা একটা ম্যাচে খারাপ খেলতে পারে কিন্তু আলটিমেটলি ভালোই খেলবে। তো তোমরা জানো, যেহেতু অস্ট্রেলিয়াকে আমরা 62 রানে অল আউট করে দিয়েছি, তো আমাদের মন কিন্তু অনেক খুশি থাকার কথা। কেননা এই অস্ট্রেলিয়া অনেক বাহানা দেখাইছে, অনেক ভাব দেখাইছে যে দেশে বাংলাদেশে আসবে না, হ্যান হাবিজাবি। তো এত খুশি মনে যেহেতু আছো, খুশি মনে ক্লাস করতে কিন্তু ক্লাস ভালো লাগার কথা। ওকে, একজন অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো, তার নাম হলো মাহির আসেফ মুগ্ধ। মাহির আসেফ মুগ্ধ অ্যান্সার দিয়েছো। আমি একটু লিখে ফেলি অ্যান্সারটা। ওয়েট, অ্যান্সারটা আমি একটু লিখে ফেলি। মাহির মুগ্ধ অ্যান্সার দিয়েছো। ইস, আমার মার্কেট ডিস্টার্ব করতেছে। সে অ্যান্সার দিয়েছো M ইনভার্স 1, T ইনভার্স 3, না L ইনভার্স 3 লিখছো, L ইনভার্স 3, তারপর T কিউব আর I স্কোয়ার, রাইট? এটা লিখছো মেবি, হ্যাঁ রাইট, এটাই লিখছো। ওকে, আকিব ইসলাম অ্যান্সার দিয়েছো। আকিবের অ্যান্সার একদম হ্যাঁ ঠিক আছে, আকিবের অ্যান্সারও একই রকম, সেম অ্যান্সার। হাবিবুর রশিদেরও অ্যান্সারও সেম অ্যান্সার। দিলরুবা চৌধুরীও সেম অ্যান্সার দিয়েছো। হ্যাঁ রাইট, এই দেখো তোমরা কিন্তু অ্যাকচুয়ালি জিনিসগুলো পারতেছো। তো এইরকমই ইজি প্রশ্ন আসে, এরকমই খুব ইজি প্রশ্ন আসে যে আমাদের একটু কঠিন আর কি, খুব ইজি না। কিন্তু আমরা যদি বেসিকটা বুঝি, দেখো আমরা যেহেতু বলেরটা বের করতে পারছি, তাহলে পরিবাহকত্বটা কেন বের করতে পারবো না? আমরা জানি পরিবাহকত্ব হলো আমাদের আপেক্ষিক রোধের উল্টা। তো আপেক্ষিক রোধ জিনিসটা কি ছিল? আপেক্ষিক রোধ যদি আমি বের করতে পারি, সেই আপেক্ষিক রোধটাকে যদি আমি উল্টা করে দিই, তাহলে কিন্তু আমি পরিবাহকত্বের এককটা পাবো। এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ওকে, হ্যাঁ, করিমুল্লাহ অ্যান্সার দিয়েছো, মাহি অ্যান্সার দিয়েছো, মনি অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, তোমাদের সবার অ্যান্সার 100% কারেক্ট। এই তো মোহাম্মদ মেজবাউদ্দিন লিখেছো রিমেম্বার দ্য নেম সাকিব আল হাসান, রাইট? জাতের খেলোয়াড়। আচ্ছা রাইট, আশা করি এটা বুঝে গেছো না? তো এরকমই অ্যাকচুয়ালি প্রশ্ন আসে। এখন আমরা আরেকটু অ্যাডভান্স প্রবলেমের দিকে যাব, যেটা কিনা আমাদের অনেক সময় আসে। এটা ছিল একদম বেসিক প্রবলেম, এর থেকে আমরা আরেকটু কঠিনের দিকে যাব।
আস্তে আস্তে আমরা আরেকটু কঠিনের দিকে যাব। মাত্রা থেকে আর কি কি আসতে পারে? মাত্রা থেকে যেহেতু তোমরা জানো যে রিসেন্টলি নটর ডেম পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা হলেও বিগত বছরগুলোতে দেখা যায় রিটেন পরীক্ষা হয়েছিল। এছাড়া সেন্ট জোসেফেও দেখা যায় রিটেন পরীক্ষা হয়, এমসিকিউ পরীক্ষা হয়, রিটেন এমসিকিউ মিলিত হয়। তার মানে আমাদের শুধুমাত্র এমসিকিউ পড়বো তা না, এমসিকিউর পাশাপাশি আমাদের রিটেনটাও পড়তে হবে। যেমন একটা প্রশ্ন আমরা দেখি, যে এরকম একটা প্রশ্ন আছে যে মাত্রার সাহায্যে দেখাও যে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। মাত্রার সাহায্যে দেখাও যে 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। অনেকের কাছে হয়তো প্রশ্নটা দেখে মাথা ঘুরতেছে, ভাইয়া এটা কি না কি, আমি প্রমাণ করবো কেমনি মাত্রার সাহায্যে? মাত্রার সাহায্যে আমরা চাইলে একটা মান বের করতে পারি। এটার কার পরিচয় কি, একটু পরিচয়টা বলে দিই। আমরা তো জানি বলের একক নিউটন। আমি বেশি বেসিক কথা বলতেছি না, কেননা তোমরা অলরেডি এসএসসি পরীক্ষার্থী, মানে এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছো বলতে গেলে, দেওয়া নেই যদিও, তার মানে এগুলো তোমরা জানো অলরেডি। বলের একক আমাদের নিউটন, আর এই ডাইনটা হলো সিজিএস এককে। এই যে নিউটন কোন এককে? নিউটন ছিল আমার এসআই ইউনিটে, আর সিজিএস এককে যে বলের একক সেটা হলো আমাদের ডাইন। সিজিএস এককে যে বলের ইউনিট সেটা হলো ডাইন। এসআই ইউনিটের বলের একক হলো আমাদের নিউটন, আর সিজিএস এককে আমাদের বলের একক হলো ডাইন। আমাদের প্রশ্ন করছে যে মাত্রার সাহায্যে দেখাও যে 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। এটা আমরা কিভাবে দেখাতে পারি? ওকে, দেখো এটা আমরা কিভাবে দেখাতে পারি। জাস্ট আমাদের কনভার্ট করতে হবে, এসআই ইউনিট থেকে সিজিএস এ কনভার্ট করতে হবে। তো এর জন্য আমাদের জানতে হবে এই বলের মাত্রাটা কত। তোমরা একটু আগে লিখছো বলের মাত্রা ছিল ml T−2, এটা হলো আমার বলের মাত্রা। তো এসআই ইউনিটে আমি ওই যে মাত্রাগুলোকে m2 নাম দিচ্ছি, আর সিজিএস ইউনিটে আমি মানগুলোকে, একজন লিখেছো ক্লাস কতক্ষণ হবে? ভাইয়া ক্লাসের কোনো নির্দিষ্ট ডিউরেশন নাই, যতক্ষণ পারি ক্লাস নিব, যতক্ষণ তোমরা পারো থাকবা, ক্লাসের কোনো ডিউরেশন নাই। আমরা মজা করব, মজা করে ক্লাস করবো। আমরা দেখো শেষমেশ কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা সবার শেষে আছে, ভাইয়ার অভিজ্ঞতা। আমি যে কলেজ ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমার অভিজ্ঞতাটা কি, আমার ভাইবা থেকে কী প্রশ্ন করছিল, আমার রিটেন পরীক্ষা দেওয়ার কী অভিজ্ঞতা, এগুলো যদি তোমরা জানতে চাও তোমাদের কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। ভাইয়ার অভিজ্ঞতা, আমার পার্সোনাল অভিজ্ঞতা কেমন ছিল, আমার যদি অভিজ্ঞতা শোনো সেক্ষেত্রে এই অভিজ্ঞতাটা হয়তো তোমার সাথে মিলতেও পারে, কাজেও লাগতে পারে। আর সবচেয়ে বড় বিষয়, আমরা আড্ডা দিতে ক্লাস করব, আমরা গল্প করব শিখবো, আলটিমেটলি আমাদের শেখাটা পারফেক্ট হয়ে যাবে। ওকে, একজন লিখছে ভাই উপরের অংশ দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, আমি একটু নিচে লেখার চেষ্টা করতেছি। আচ্ছা, আমি এটাকে ধরে নিলাম এসআই ইউনিটে m2 L2 T2−2, এটা আমাদের এসআই ইউনিটে। আর সিজিএস ইউনিটে আমি ধরে নিলাম m1 L1 T1/2। তো এই দুটার মধ্যে আমি সম্পর্ক বের করব। তো আমি যেহেতু জানি না কত ডাইন, আমি ধরে নিলাম 1 নিউটন, ধরি 1 নিউটন সমান n ডাইন। ক্লিয়ার? আমি ধরে নিলাম 1 নিউটন সমান n ডাইন। তো এখন এই নিউটনটাকে আমাদের মাত্রাতে ভাঙতে হবে, এই ডাইনটাকে আমাদের মাত্রায় ভাঙতে হবে। তো নিউটনটাকে আমি ধরে নিছি কত, দেখো 2 দিয়ে ধরে নিছি। তাহলে 1 ইন্টু মাত্রাগুলো আমি লিখে ফেলি, m2 L2 T2−2, আমি মাত্রা লিখে ফেলছি। কিসে মাত্রা লিখছি? এসআই ইউনিটে। আর এই পাশে মাত্রা লিখবো কোনটা? সিজিএস ইউনিটে মাত্রা লিখবো। সিজিএসে যদি মাত্রাটা লিখি m1 L1 T1−2। এখন আমাদের কাজ কি? n এর মান বের করা। তাহলে n ইকুয়াল টু কি লিখতে পারবো? n ইকুয়াল টু লিখতে পারবো, এই যে এগুলো সব এই পাশে চলে আসবে, তাহলে আসতেছে m2/m1, এখানে আসতেছে L2/L1, আর এখানে আসতেছে T2/T1 তার ইনভার্স 2। দেখো n ইকুয়াল টু আমার এত আসতেছে। আলটিমেটলি তো আমাদের n এর মান বের করতে হবে। n এর মান বের করলেই কিন্তু আমি জেনে যাব যে 1 নিউটন সমান কত ডাইন হচ্ছে। আমাদের n এর মানটা বের করতে হবে। দেখো n এর মান কি আসলো? m এর মান আসলো m2/m1 L2/L1 T2/T1, কিন্তু এখানে ইনভার্স 2। এই মাত্রা অনুসারে জাস্ট আমি মাত্রাটা দুইটার মাত্রা জাস্ট কম্পেয়ার করতেছি। নিচেরগুলো সিজিএসে, m1 এরগুলো সিজিএসে, আর m2 এরগুলো এসআই ইউনিটে।
নিচে মনে হয় দেখতে পাবা না, যার কারণে আমি মুছে উপরে লিখতেছি। ওকে, তো ক্লাসে যতজন স্টুডেন্ট থাকুক এটা কোনো ম্যাটার না। আমরা যদি 50-60 জন থাকি, আমার কথা এই 50-60 জন আমরা প্রপারলি শিখবো, শেখাটাই বড় বিষয়। আর ক্লাসটা অবশ্যই সেরা একটা ক্লাস হবে। তো যদি তোমরা চাও যে তোমার ফ্রেন্ডরা উপকৃত হোক ক্লাসটা করে, অবশ্যই তোমার ফ্রেন্ডদের মেনশন করে দিবা। আর যদি ক্লাসটা করার পর ভালো লাগে, অবশ্যই ক্লাসের নোট করবা, নোটটা গ্রুপে শেয়ার করে দিবা। কেননা দেখা যায় যে অনেকে হয়তো যে লম্বা একটা ক্লাস, ধর 2 ঘন্টার একটা ক্লাস, অনেকে হয়তো ফুল ক্লাসটা দেখতে চায় না, যে 2 ঘন্টার ক্লাস কি না কি আছে। কিন্তু যদি তুমি নোটটা করো, সেই নোটটা যদি কেউ দেখে, জাস্ট এক পলকে নোটটা দেখলে সে বুঝে যাবে যে এই ক্লাসে কত ইম্পর্টেন্ট কিছু পড়ানো হয়েছে। যার কারণে নোটটা দেখলে এই ক্লাস করার আগ্রহটা স্টুডেন্টের একটু বেশি হয়, যে নোটে এগুলো জিনিসপত্র আছে, এগুলো জিনিসগুলো আমার অ্যাকচুয়ালি দরকার। তখন কিন্তু সে ক্লাসটা করতে প্রলুব্ধ হবে। এর জন্য তোমরা অবশ্যই, যাদের ক্লাসটা ভালো লাগে তারা অবশ্যই ক্লাসটা নোট করবা। আমি যেই সিরিয়ালে বা যেই সিকোয়েন্সে পড়াচ্ছি, এই সিকোয়েন্সে সুন্দর মতো নোট করে অবশ্যই গ্রুপে সাবমিট করবা। ওকে, তো আমি এতটুকু মুছে ফেলে বাকি অংশটুকু আমি উপরে লিখতেছি। এতটুকু আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমার যে কাজটা হবে, M2 কিসে? SI ইউনিটে। M2 SI ইউনিটে আমাদের যে ভরের একক কি বলো তো? SI ইউনিটে আমাদের ভরের একক কিন্তু কেজি, আমরা জানি। SI ইউনিটে আমাদের ভরের একক হলো কেজি। তার মানে আমি উপরে M2-র জায়গায় লিখতেছি 1 কেজি, আর M1-এর জায়গায় লিখতেছি, তোমরা জানো সিজিএস এককে ভরের একক হলো গ্রাম, সিজিএসে আমার ভরের একক গ্রাম, যার কারণে নিচে লিখতেছি আমি 1 গ্রাম, ওপরে লিখতেছি আমি SI ইউনিটেরগুলো, আর নিচে লিখতেছি আমি সিজিএসেরগুলো। সিমিলারলি আমরা যদি লেন্থের ক্ষেত্রে যাই বা দৈর্ঘ্যের ক্ষেত্রে যাই, আমরা জানি যে SI ইউনিটে দৈর্ঘ্য পরিমাপের একক হয় মিটার। SI ইউনিটে দৈর্ঘ্য পরিমাপের একক হয় মিটার, তার মানে উপরে আমি 1 মিটার দিলাম। আর সিজিএস এককে দৈর্ঘ্য পরিমাপের একক কত হয় জানো? সিজিএসে আমাদের দৈর্ঘ্য পরিমাপের একক হয় কিন্তু সেন্টিমিটার, তার মানে আমি এখানে দিতে পারি 1 সেন্টিমিটার। আর SI ইউনিটে যদি আমি টাইমের একক বলি বা সময়ের একক বলি, তোমরা সবাই জানো SI ইউনিটের সময়ের একক আমার সেকেন্ড, সিজিএস এর ক্ষেত্রে সেটা আমাদের সেকেন্ড। 10/2 এটা ছিল আমাদের n এর মান। এতটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, তাহলে আমি নেক্সটে চলে যাব। ওকে, একজন জিজ্ঞেস করেছে ভাইয়া ডাইন কিসের একক? ডাইন হলো সিজিএস একক। আমরা এখানে জাস্ট SI ইউনিট আর সিজিএস ইউনিটগুলো কম্পেয়ার করতেছি, SI ইউনিটগুলো আর সিজিএস ইউনিটগুলো কম্পেয়ার করে দেখব যে দুইটার মধ্যে সম্পর্ক কেমন হয়। তো জানো 1 কেজি মানে কত? 1 কেজি মানে 10⁻³ গ্রাম, আর 1 গ্রাম তো 1 গ্রামই, মানে দুইটা সেম বানানোর চেষ্টা করতেছি, এতে করে কাটাকাটি করে কি আসে দেখতেছি। কারণ আলটিমেটলি আমাদের ডাইনে নিতে হবে, ডাইনে নেওয়া মানে সবগুলো সিজিএস বানানো, তাহলে সিজিএস বানাতে গেলে অবশ্যই গ্রাম বানাতে হবে, আর এগুলো সব সেন্টিমিটার বানাতে হবে। তাহলে মিটারকে সেন্টিমিটার বানালে আমরা জানি 100 বা 10², এত সেন্টিমিটার, এটা আমার 1 সেন্টিমিটার। এরপর যদি করি সেকেন্ড বাদ যে 1 থাকে, 1কে যাই পাওয়ার করি না কেন আলটিমেটলি 1-এ থাকে, তো এটা ব্যাপার না। এরপর যদি আমি গুণ করলে আসবে 10⁵। গ্রাম কাটা, সেন্টিমিটার কাটা, তাহলে n = আসতেছে কত দেখো? n = আসতেছে 10⁵। এই জন্যই বলা হয় 1 নিউটন = 10⁵ ডাইন। আমরা কিন্তু জাস্ট মাত্রাটা ব্যবহার করে খুব সহজে সলভ করে ফেললাম যে 1 নিউটন = 10⁵ ডাইন। ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হাবিবুর রশিদ সে মেনশন করে দিয়েছে তার নাম ফারাবি। ওকে, আমি চেষ্টা করব তোমার নাম মনে রাখার, ফারাবি, হাবিবুর রশিদ ফারাবি। ওকে, বুঝে ফেলেছি ভাইয়া, রাইট। যেহেতু বুঝতেই পারছো, ক্রেডিট তোমাদের, তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব মাত্রা সংক্রান্ত আরেকটা প্রবলেমে। এই প্রবলেম করে আমরা মাত্রার প্রবলেম শেষ করে দিব। এটা তোমরা নিজেরা ট্রাই করবা, আমি জাস্ট হিন্টস দিয়ে দিব। কেননা যত বেশি প্র্যাকটিস করবা, নিজে যত প্র্যাকটিস করবা, তোমার স্কিল কিন্তু তত বাড়বে। আমি ধরো সবগুলো খাওয়াই দিলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার জন্য কাজের না। আমি তোমাকে যেটা করতে পারি, যে ডিরেকশনটা দিতে পারি কীভাবে কী করবা।
একজন লিখেছো সিজিএস এককগুলো কোথায় পাবা? সিজিএস এককগুলো বইয়ে যেগুলো আছে ভাই সেগুলো পড়লেই হবে, এগুলো জাস্ট দু একটা এক্সেপশনাল থাকে, এগুলো এত পড়তে হবে না, বইগুলো পড়লেই হবে। আর যদি তোমার এক্সট্রা জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে তো গুগল মামা আছেই, জাস্ট গুগল মামাকে জিজ্ঞেস করবা গুগল মামা এটা কি, গুগল মামা তোমাকে বলে দিবে। আমাদের ক্ষেত্রে কিন্তু পড়ালেখা খুব ইজি হয়ে গেছে ইন্টারনেট সেবার কারণে। এখন আমরা যে কোনো কিছু না পারলে, যে কোনো কিছু না বুঝলে জাস্ট গুগল মামাকে আস্ক করবো, গুগল মামা কিন্তু সব অ্যান্সার দিয়ে দিবে আমাদের। ওকে, তো এখন আমরা যাব মাত্রা সংক্রান্ত আরেকটা প্রবলেমে। এই প্রবলেমটা অনেক ইম্পর্টেন্ট প্রবলেম, এইটাও তোমার ভর্তি পরীক্ষা আসছিল একবার। প্রবলেমটা আমি একটু লিখি, এটা ভর্তি পরীক্ষা একবার আসছিল, যদি একটু ভিন্ন ফরম্যাটে ছিল, এটাও ভর্তি পরীক্ষা আসছিল। একটা সমীকরণ দেওয়া আছে a ইকুয়াল টু b টু দি পাওয়ার n ইন্টু c টু দি পাওয়ার m, যেখানে a এর মাত্রা দেওয়া আছে, a এর যে মাত্রা, a এর মাত্রা বলা আছে lt, এরপর আমাদের b এর মাত্রা দেওয়া আছে, b এর মাত্রা। আজকে কিন্তু আমরা শুধুই প্রবলেম সলভ করব, অনেক 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 প্রবলেম সলভ করব, যাতে করে আমাদের কোনো প্রবলেম না থাকে। এরপর b এর মাত্রা l স্কোয়ার পার t, আর c এর মাত্রা l t স্কোয়ার। অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষায় এইসব বেসিক জায়গা থেকে প্রশ্ন করে, দেখা যায় যে গতানৈতিকভাবে তোমরা যেগুলো করে অভ্যস্ত সেগুলো থেকে প্রশ্ন আসে না তা না, আসে কিন্তু খুব কম আসে। সবসময় প্রশ্নগুলো আসে তোমাদের বেসিক থেকে। তোমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে দেখবা যে আপনি সব পেরে যাচ্ছ, কোনো প্যারা হবে না, সব পেরে যাবা যদি বেসিকটা ক্লিয়ার থাকে। আর যদি বেসিকটা না বুঝে জাস্ট এলোমেলোভাবে জাস্ট মুখস্থ পড়া বা তোমার বোর্ড স্ট্যান্ডার্ড পড়া এরকম টাইপের পড়ার প্রবণতা থাকে, যে তোমার কাছে প্রশ্নটা দেখে মনে হবে অনেক কঠিন, কিন্তু প্রশ্নটা অ্যাকচুয়ালি কিন্তু কঠিন না। প্রশ্নটা হলো জাস্ট তুমি বেসিক্যালি জিনিসটা বোঝো কি না এটা টেস্ট করার জন্য জাস্ট প্রশ্ন করে এরকম। কেননা ধরো এটা ক্ষেত্রে দেখা যায় যে তোমার নটরডেমের ক্ষেত্রে দেখা যায় যে নটরডেমে মূলত তোমার ফিজিক্স ম্যাথ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এরপরে ফিজিক্স, এরপর কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি থেকে মোটামুটি প্রশ্ন আসে। রিসেন্টলি দেখা যায় যে বাংলা, আইসিটি, ইংলিশ এগুলো থেকেও প্রশ্ন আসে, কিন্তু মূলত দেখা যায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে তোমার ম্যাথ থেকে, কেননা তারা ম্যাথের উপরে বেশি জোর দেয়। সিমিলারলি তোমার দেখবা যে হলিক্রস ভর্তি পরীক্ষায় সেক্ষেত্রে বাংলা, বায়োলজি এগুলোর দিকে নজর দেয় বেশি। আবার নটরডেমে সেন্ট জোসেফের ক্ষেত্রে দেখা যায় যে সবগুলা থেকেই মোটামুটি প্রশ্ন আসে টুকটাক। এগুলো তোমরা জাস্ট প্রিভিয়াস ইয়ারের পারলে একটা বই নিবা, বাজারে বই পাবা যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে এরকম, জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবা নিজে নিজে। যখন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করবা তোমরা বুঝতে পারবা যে কোন জায়গাটা তোমাদের ল্যাকিংস আছে, কোন জায়গাটা কীভাবে পড়লে তোমরা ওটা ওভারকাম করতে পারবা। যার কারণে আজকে মূলত আমরা কোয়েশ্চেন সলভ করতেছি, যাতে করে নিজে একটু টেস্ট করো যে আমার বেসিক জ্ঞান ঠিকঠাক আছে কিনা। যদি আমার বেসিক ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ আমাদের ভর্তি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো। তাহলে এখানে দেওয়া আছে কি দেখো, এখানে এর মাত্রা দেওয়া আছে lt, বি এর মাত্রা দেওয়া আছে l স্কোয়ার পার টি, সি এর মাত্রা দেওয়া আছে l t স্কোয়ার। এখন তোমাকে প্রশ্নটা করা হয়েছে যে এইখানে m আর n এর মান কত, এই যেটা n ছিল এটা m, প্রশ্ন করা হয়েছে এখানে n আর m এর মান কত। দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা, একটু চেষ্টা করে দেখো। সাইফুল ইসলাম জিজ্ঞেস করেছো 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডান, এটা মনে ছিল না, ধন্যবাদ ভাইয়া মনে করে দেওয়ার জন্য, ওয়েলকাম ভাইয়া। এটা কিন্তু আমরা মুখস্থ করি নাই, আমরা কিন্তু নিজেরা বের করছি, হ্যাঁ চাইলে বের করে ফেলতে পারবা। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছো ভাইয়া কি বই নেওয়া যায় এর জন্য। অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো বই না, তুমি দেখবা যে কোন বইটাতে কত সুন্দরভাবে প্রশ্নগুলো স্ট্রাকচার্ড হইতে আসছে। তোমার কিন্তু এখন নতুন কিছু পড়তে হবে না বা নতুন কিছু জানতে হবে না, তুমি যা এসএসসি বইয়ে পড়ে আসছো ওইগুলা থেকে প্রশ্ন হবে, কিন্তু তোমার মাথায় রাখতে হবে এসএসসিতে যেগুলো পড়ে আসছো ওগুলার তোমার বেসিক ক্লিয়ার কি না। যদি বেসিক ক্লিয়ার না থাকে তুমি অধ্যায়টা আবার পড়ো, পড়ে তোমার বেসিকটা ক্লিয়ার করো। যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে দেখবা যে ভর্তি পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসে জাস্ট একটা বই নাও, বই নিয়ে দেখো যে প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন আসছিল, দেখবা তুমি নিজে নিজে সলভ করতে পারবা। আর যদি না পারো দেখবা যে ওইখানে এই জিনিসটা তোমার বইয়ে আছে, এই দেখো এই যে আমি যে প্রবলেমটা করলাম এই মাত্রা বিষয়গুলো তোমার বইয়ে আছে। এই যে এই প্রবলেমটা দেখো, আমরা জানি যে মাত্রা এভাবে কাজ করে, কিন্তু এখান থেকে যখন এম আর এন এর মান বের করতে দিবে তখন আমরা ঝামেলায় পড়বো যে এটা অ্যাকচুয়ালি কীভাবে বের করা যায়। তো
একটা কথা আছে যে একটা সূত্র আমরা কতটা ভালো জানি বা কতটা ভালো পারি, এটা ডিপেন্ড করবে আমরা ওই সূত্রটা কত বেশি জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। আমরা এরকম না যে অনেক ভালো মুখস্থ আছে বা অনেক ডিপলি জানি, এটার উপর অ্যাকচুয়ালি সূত্রের তোমার যে কোনো সূত্র জানার ক্ষেত্রে তোমার এটার গভীরতা নির্ণয় করা যায় না। একটা সূত্র তুমি কত গভীরভাবে জানো এটা আমি টোটালি বুঝতে পারবো যে এই সূত্রটা তুমি কত জায়গায় অ্যাপ্লাই করতে পারতেছো। এই সেম জিনিস তুমি যত বেশি জায়গায় অ্যাপ্লাই করতে পারবা তত কিন্তু তুমি বুঝতে পারবা যে এই সূত্রটা তোমার আয়ত্ত আছে। দেখো যে নিউটনের 3টা সূত্র মাত্র, এই 3টা সূত্র দিয়ে কিন্তু দুনিয়ার প্রায় সব কিছু ব্যাখ্যা করা যায়, কিন্তু আমরা জাস্ট এই 3টা সূত্র মুখস্থ জানি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ধরো ইনার মিনিংটা কি এগুলো আমরা কখনো সেভাবে বুঝতে চাই না বা বোঝার চেষ্টা করি না, বা সামহাও আমরা বুঝি না, যেটাই হোক। হ্যাঁ, অলরেডি মাহি অ্যান্সার দিয়ে দিয়েছো। এম এর মান হবে 3/5, এন এর মান হবে 1/5। রাইট, একদম কারেক্ট। দেখি আর কে করতে পারো। মাহিয়া অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে ভাই একটি বইয়ের নাম বলে দিতেন, কোন একটি? অ্যাকচুয়ালি আমি পরীক্ষা দিয়েছিলাম তো অনেক আগে, প্রায় 3-4 বছর আগে, তো তখন থেকে এখনকার অনেক প্রকাশনী চেঞ্জ হয়ে গেছে, তো তখন যেটা ভালো ছিল এখন নাও ভালো হতে পারে। তুমি যেটা করবে বাজারে যে কয়েকটা বই দেখবা যেটা তোমার কাছে সবচেয়ে বেশি স্ট্রাকচার্ড মনে হয়, একটু ডিসিপ্লিন মনে হয়, এরকম একটা বই কেনো যেখানে প্রশ্নগুলো তোমার তো আর কিছু লাগবে না, তোমার জাস্ট লাগবে কেমন প্রশ্ন আছে সেটা জানা। তোমার বই কেনার উদ্দেশ্যটা কি? বই কেনার উদ্দেশ্য যে কেমন প্রশ্ন আসে এটা জানতে হবে। যদি তুমি জানো যে কেমন প্রশ্ন আসে তখনই কিন্তু বাকি জিনিস তুমি সলভ করে ফেলতে পারবা। তোমার কিন্তু নতুন কিছু শিখতে হবে না, তুমি সবই জানো, খালি একটু দেখবা যে এখানে কেমন জিনিস ইম্পর্টেন্ট। কারণ আমাদের একটা ভর্তি পরীক্ষা কিন্তু সব কিছু পড়তে হয় না, কিছু স্পেসিফিক বিষয় থাকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো একটু বুঝতে হবে। আর এগুলো বুঝবো আমরা যখন প্রশ্নটা দেখবো। জাস্ট যেখানে প্রশ্নটা একটু ডিসিপ্লিন ওয়েতে আছে, বাজারে যে বই দেখো সেই বইটাই তুমি নাও, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দিলরুবা চৌধুরী অ্যান্সার দিয়ে দিয়েছো। রাইট, আমাদের সাথে প্রীতি আপু আছে, সেও হয়তো কলেজে নতুন করে অ্যাডমিট নিবে, যার কারণে আমাদের সাথে ক্লাস করতে চলে আসছে। রাইট, ফারাবি মানে হাবিবুর রশিদ, তার নাম মনে রাখছি কিন্তু আমি। ফারাবি অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে, এম ইকুয়াল টু 3/5, এন ইকুয়াল টু 1/5। আচ্ছা, আমরা দেখি তাদের অ্যান্সার ঠিকঠাক আছে কিনা। এর মাত্রা কত দেখো, এই যেখানে দেওয়া আছে এর মাত্রা, তার মানে লেফট সাইডে লেফট পাশে আমি লিখবো শুধুমাত্র এল আর টি, আর কিচ্ছু না। আর রাইট সাইডে কি লেখা আছে দেখো, রাইট সাইডে বি লেখা আছে। বি মানে কত? বি মানে হলো এল স্কোয়ার পার টি, তার টু দি পাওয়ার এন, এই যে টু দি পাওয়ার এন। এরপর যে প্রশ্নটা করা হয়েছে সি এর মান দেখো এল টি স্কোয়ার, টু দি পাওয়ার কত দেওয়া আছে? টু দি পাওয়ার দেওয়া আছে এম। এতটুকু ক্লিয়ার? জাস্ট আমাদের এখানে যা যা আসছে আমি তাতে লিখলাম। এখন কি করব দেখো, এখানে একটু ক্যালকুলেশন করা যায়, তো একটু ক্যালকুলেশন করা যায়, করে ফেলি। এখান থেকে কত আসে দেখো, এখান থেকে আসে এল টু দি পাওয়ার 2n, আর এখানে আসে টি টু দি পাওয়ার -n, আর এখান থেকে কি আসে এল টু দি পাওয়ার m ইন্টু টি টু দি পাওয়ার 2m। একটু উপরে মুছে ফেলি। এখন আমরা কি করব? এখন দেখো যে আমি জানি যে বেস সেম থাকলে পাওয়ার যোগ হয়ে যায়। দেখো এল বেস, এখানে এল বেস, তাহলে এলগুলোকে একসাথে নিয়ে আমি লিখতে পারবো এইটা যোগ এইটা, তার মানে 2n প্লাস m ইন্টু টি এর পাওয়ার কত হয় দেখো, টি এর পাওয়ার এখানে আছে -n, এখানে আছে 2m, তার মানে লিখতে পারবো 2m -n। আর লেফট পাশে কি ছিল ভাইয়া? লেফট পাশে আমাদের ছিল এল আর টি। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো না? একটু জানো, এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকো আমাদের কিন্তু কাজ শেষ। এতটুকু পর্যন্ত বুঝে যদি থাকো তাহলে কিন্তু কাজ শেষ হয়ে যাবে। ও আচ্ছা, মাহাদি, হ্যাঁ দিলরুবা চৌধুরী মানে মাহাদি, আমি কিন্তু তোমার নাম জানি, তোমরা আমাদের 9-10 ব্যাচের স্টুডেন্ট ছিল, 9-10 স্পেশাল ব্যাচের। তবু মানে কমেন্ট পড়তে অ্যাকচুয়ালি নামটা সামনে আসে, তো সাবকনসিয়াসলি তোমার ওই যে নামটা থাকে ডিসপ্লেতে সেই নামটা মুখে চলে আসে। দুঃখিত তোমার নাম ভুল বলার কারণে, নেক্সট টাইম ভুল হবে না, ওকে? বা একজন রাগ করে নাম মনে না রাখলে।
মাহাদি কিন্তু আমাদের সাথে একদম শুরু থেকে আছে, আমাদের বন্দি পাঠশালা যে 9-10 ব্যাচের কোর্স আছে সেই কোর্সে অনেক শুরু থেকে আছে। ওকে, দেখো এখানে তাহলে আমি কি লিখতে পারবো, এখানে দেখো এখানে এল এর পাওয়ার আছে 1, এখানে এল এর পাওয়ার আছে এইটা। তো দুইটা ইকুয়েশন দেখো আমি মাঝখানে সমান চিহ্ন দিছি। সমান চিহ্ন মানে কি ভাইয়া, এই পাশের যা আছে এই পাশের যা আছে সব সমান হইতে হবে। তার মানে আমি বলতে পারি যে 2n প্লাস m এইটা ইকুয়াল টু 1। এই দেখো এই যে 2m প্লাস n এটা হলো এল এর ঘাত, আর এইখানে এল এর ঘাত আছে 1, তাহলে আমি লিখতে পারি 2n প্লাস m ইকুয়াল টু 1। আর এখান থেকে লিখতে পারবো 2m মাইনাস n ইকুয়াল টু 1। তাহলে এই যে দুইটা ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশন দিয়ে এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিই, তো দুইটা ইকুয়েশন দুইটা আননোন, এটা তোমরা সলভ করতে পারো খুব সহজে। ওকে, জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, প্রীতি আপু আমাদের সাথে আছে, সেও বুঝতে পেরেছে। হ্যাঁ, মাহিও আছে আমাদের কোর্সে, সেও লিখেছে, আমিও আছি কোর্সে। আচ্ছা দেখো, তার মানে আমাদের দুইটা ইকুয়েশন দুইটা আননোন, এই দুইটা থেকে তুমি অপনয়ন করো, প্রতিস্থাপন করো, সেখান থেকে খুব সহজে মান বের করে ফেলতে পারবা। ওকে, তাহসান সরকার বুঝতে পেরেছি। রাতুল আদনান সে কমেন্ট করেছে। আচ্ছা, কে কে বুঝতে পেরেছো একটু কমেন্টে জানাও। আর এই দুইটা ইকুয়েশন সলভ করে আমি দিব না, তোমরা এই দুইটা ইকুয়েশন আশা করি সলভ করতে পারবা। অপনয়ন বলো, প্রতিস্থাপন বলো, যেইটা ইচ্ছা তোমার সেইটা অ্যাপ্লাই করে এই দুটো সলভ করে জাস্ট এম আর এন এর মান বের করবা, তাহলে শেষ। তাহলে এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের কলেজ ভর্তি পরীক্ষায় আসতে পারে। দেখো আমরা কিন্তু সব কিছুই জানি, জাস্ট আমরা অ্যাপ্লিকেশনটা জানি না। আমি তোমাদের জাস্ট এটা কীভাবে অ্যাপ্লাই হতে পারে সেই অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি। ওকে, বুঝতে পেরেছি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ ভাইয়া, রাইট। ওকে, তার মানে আমরা এখন এইটা আমাদের মাত্রা সংক্রান্ত আমরা অনেক প্রবলেম করছি, আর করবো না। হ্যাঁ, আমাদের ক্লাসটা একটু লেন্দি হয়ে যাচ্ছে বেশি, আমরা তার পরের টপিকে চলে যাব। পায়েল বলেছো ভাইয়া আমার নামও একবার পড়েন, এই তো পড়ে দিলাম। আচ্ছা, তার মানে আমাদের কিন্তু প্রথম টপিক মানে প্রথম অধ্যায়ের প্রথম টপিকটা কমপ্লিট। মাত্রা সংক্রান্ত এরকম প্রবলেম আসতে পারে। এরপর চলে যাব আমরা পরিমাপক যন্ত্রে। তো পরিমাপক যন্ত্রের ক্ষেত্রে আমাদের মেইন যে প্রবলেমগুলো আসে সেগুলো এরকম থাকে যে প্রথমত আমাদের থাকে হলো স্লাইড ক্যালিফার্সের অঙ্ক। আমি বারবার বলতেছি যে আমাদের মিশনারি কলেজ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্র্যাকটিক্যালে খুব বেশি প্যারা দেয় ভাই। সপ্তাহে ক্লাস শেষে দেখা যায় আবার 2-1 ঘন্টা প্র্যাকটিক্যাল করতে হয়। তো যারা মিশনারি কলেজগুলোতে ভর্তি হবে, যে প্র্যাকটিক্যাল করার প্যারা বা রিপিট খাওয়ার প্যারা, এটা মেনে নিবা। হ্যাঁ, দেখা যায় যে ক্লাসে যারা আছে ম্যাক্সিমামই দেখা যায় রিপিট খায়। কেন রিপিট খায়? ওই যে বললাম যে আমাদের গভর্নমেন্টে দেওয়া আছে ধরো 0.01% এরর হলেও সমস্যা নেই, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা করে 0.1 এরর হলেই ভাই রিপিট খাতায় সুন্দর মতো লিখে দেয়, রিপিট মানে আবার করতে হবে। আর আবার করা যে কতটা প্যারা যারা করছে অ্যাকচুয়ালি তারাই জানে। অ্যাকচুয়ালি কলেজ লাইফ মানে মিশনারি কলেজের লাইফ মানে অনেক চিল, অনেক মজা। যারা অ্যাকচুয়ালি জানো না, আমি বলে বোঝাতে পারবো না এখানে যে কতগুলো ব্যাপার ঘটে, এগুলো যখন যাবা তোমরা তখনই বুঝবা। মিশনারি কলেজ মানে অন্য লেভেলের, অন্যরকম মজা। তো এই যে রিপিট খাওয়ার একটা মজা আছে, এগুলো অ্যাকচুয়ালি মিস করি এখন। যে মনে হয় যে আবার যদি রিপিট খেতাম। অ্যাকচুয়ালি আমি রিপিট খাই নাই, দুর্ভাগ্যবশত হোক বা সৌভাগ্যবশত হোক রিপিট হয় নাই। তো অনেকেই রিপিট হইতো, এই বিষয়গুলো এখন হিস্ট্রি হয়ে গেছে। মনে হতো যে সেই রিপিট খাবো, আবার স্যারের কাছে যাবো, জ্ঞান করবো, এগুলোই মজা। আর স্যাররা কি বলবো, স্যাররা পুরো বন্ধুর মতো। মিশনারি কলেজগুলো স্যাররা এরকম হয়, পুরো বন্ধুর মতো। তুমি যে কোনো প্রবলেম শেয়ার করতে পারবা, যে কোনো কিছু একদম বন্ধুর মতো। স্যার পড়ানোর সময় পড়াচ্ছে, আবার খুব চিল, এরকম মানে এরকম চিল পাবলিক কথা পাবা না। তো স্যারের একটা কথা সবসময় বলতো, এই কথা আমার সবসময় মনে থাকে। এই একটা কথা আমার লাইফের অনেক বড় একটা মোটিভেশন, যে আগে ভালো মানুষ হও, ভালো মানুষ হলে দায়িত্ববোধ থেকেই ভালো ছাত্র হয়ে যাবা। মানে স্যারদের এগুলা কথা না পুরো একদম মনে যেয়ে লাগে। যে সবসময় স্যাররা এরকম মোটিভেশন দিত যে আগে ভালো মানুষ হও ভাই। আমার ছেলেরা সবসময় স্যাররা এভাবে কথা বলতো, আমার ছেলেরা মানে কখনো স্যাররা যে পর করে কথা বলতো না। তো এই এনভায়রনমেন্টে গেলে অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে কীরকম একটা এনভায়রনমেন্ট। আমি কলেজ লাইফ খুবই মিস করি। কলেজের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ক্লাস মানে মনে হয় আবার সেই কলেজ লাইফে ফিরে যাই,
এরকম একটা অবস্থা। আবার বলতেছি, আগে ভালো মানুষ হও, মানে আমাদের স্যারের কথা তোমাদের বলতেছি, আগে ভালো মানুষ হও। ভালো মানুষ হলে, ভালো মানুষের কিন্তু দায়িত্ববোধ থাকে, তাহলে ভালো মানুষ হলে দায়িত্ববোধ থেকেই ভালো ছাত্র হয়ে উঠবা। স্যাররা কিন্তু কখনোই তোমার ভালো জায়গায় পড়ার মোটিভেশন দিত না, যে তোমার যে এখানে চান্স পেতে হবে, ধরো বুয়েটে চান্স পেতে হবে, বা ঢাকা মেডিকেলে চান্স পেতে হবে, বা সেরা কোনো জায়গায় চান্স পাইতে হবে, এরকম কথা কখনো বলতো না। অ্যাকচুয়ালি তখন আমার মনে হতো স্যাররা এরকম কথা কেন বলে, স্যাররা তো মোটিভেশন দিবে যে তোমার বুয়েটে চান্স পাইতে হবে, এখানে চান্স পাইতে হবে। কিন্তু স্যাররা যে কথাটা বলতো যে আমার ছেলেরা অনেক বড় হবে, অ্যাকচুয়ালি কত বড় হবে তার লিমিট সে নিজেও জানে না। মানে স্যাররা কখনো আমাদের ধরো বুয়েট কিংবা ঢাকা মেডিকেল এই একটা নির্দিষ্ট টার্গেট করে দিয়ে আমাদের লক্ষ্য বা স্বপ্নটাকে নির্দিষ্ট করে দিত না। আমাদের লক্ষ্যটা স্বপ্ন স্যাররা অসীম পর্যন্ত দিয়ে দিত, যে আমাদের ছেলেরা অনেক বড় হবে, অনেক বড় কিছু করবে। মানে স্যাররা কখনোই বিশ্বাস করে না যে আমাদের লিমিটেশন ম্যাক্সিমাম বুয়েট বা এই পর্যন্ত থাকবে, আমাদের লিমিটেশন সারা বিশ্বব্যাপী আমাদের সীমা ছড়িয়ে যাবে। এরকম স্যারদের কথাবার্তা, তো এরকম কথা শুনলে অ্যাকচুয়ালি নিজের মধ্যে আলাদা একটা বিষয় কাজ করে। অ্যাকচুয়ালি সেই বিষয়গুলো এখন মিস করি অনেক। তখন মনে হতো যে কেন এগুলা হ্যান ত্যান, এখন অ্যাকচুয়ালি অনেক মিস করি, এখন বুঝতে পারি বিষয়গুলো। ওকে, আচ্ছা, ইয়ে আমি পড়বে না দেখে কমেন্ট ডিলেট করে দিয়েছি। কি কমেন্ট ডিলেট করছে? আচ্ছা, উপরে যে সুন্দর কমেন্ট করছে, কে সুন্দর কমেন্ট করছে? আচ্ছা, ওকে। আচ্ছা, তার মানে এই ছিল আমাদের এখানকার কথা। তো এখন আমরা যাব স্লাইড ক্যালিফার্স। আজকের ক্লাস কিন্তু অনেক লম্বা হবে, সাথে খাবার নিয়ে বসো আর ক্যালকুলেটর নিয়ে বসো। আমরা গতি অধ্যায়ে ঢুকবো মানে অনেক অনেক ম্যাথ করব। এখন কিন্তু ম্যাথ একটু কম থাকতেছে, কিন্তু গতি অধ্যায়ে ঢুকলে আমরা অনেক ম্যাথ করব। স্লাইড ক্যালিফার্স, স্ক্রু গজ, এই দুটো সবচেয়ে বেশি আসে। স্ক্রু গজ এই দুটো সবচেয়ে বেশি আসে। তো স্লাইড ক্যালিফার্সের ক্ষেত্রে তোমরা একটা ইকুয়েশন সবাই জানো, যে আমরা যখন একটা লেন্থ মাপি, লেন্থ ইকুয়াল টু হয় এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে কার পরিচয় কি? এম এর পরিচয় ছিল আমাদের প্রধান পার্ট, প্রধান স্কেলের পার্ট বা মূল পার্ট লিখি। ভি এর পরিচয় ছিল ভার্নিয়ার সমানুপাতন। এই ভার্নিয়ার সমানুপাতন অনেকে বোঝে না, যে ভার্নিয়ার সমানুপাতন দেখা যায় যে তোমরা যারা 9 10-এ আসছো তারা অনেকে হয়তো আন্দাজে বসায় দাও, হয়ে যায় অনেক সময়, কিন্তু এই ভার্নিয়ার সমানুপাতনটাও বোঝা ইম্পর্টেন্ট। মূল পার্ট আর ভিসি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক অনেক এমসিকিউ আসে। এখান থেকে অ্যাকচুয়ালি কলেজে বেশি প্রশ্ন আসে, যে ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। এই ভার্নিয়ার ধ্রুবক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে আমাদের অনেকের একটা মিসকনসেপশন থাকে, যে আমাদের বইয়ে সচরাচর লেখা থাকে যে প্রধান স্কেলের 10 ভাগের সমান, প্রধান স্কেলের 9 ভাগের সমান ভার্নিয়ার স্কেলের 10 ভাগ। তো এটা একটা ইন জেনারেল কেস। সেক্ষেত্রে আমার ভার্নিয়ার কনস্ট্যান্টের মান হয় 1/10। তোমরা জানো যে একটা সমান সমান 10টা হয়, যার কারণে 1/10 হয়। তো এইভাবে সূত্রটা পড়ার কারণে আমরা যে ভার্নিয়ার সমানুপাতনের যে আসল মিনিংটা, এইটা অনেক সময় ভুলে যাই। যে আমাদের সবসময় এরকমই থাকবে না যে প্রধান স্কেলের 9টা ভাগ ভার্নিয়ার স্কেলের 10টা ভাগের সমান হবে। এটা সবসময় যে এরকমই থাকবে তা না, এটা একটা আদর্শ কেস ধরা হয়, এটা চেঞ্জ করেও আসতে পারে। এরকম একটা প্রশ্ন আসছিল নটর ডেমে ভর্তি পরীক্ষায়, আমি তোমাদের একটু দেখাই। এই প্রশ্নটা নটর ডেম ভর্তি পরীক্ষায় আসছিল, যে স্লাইড ক্যালিফার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। প্রধান স্কেলের, স্লাইড ক্যালিফার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, এবং ভার্নিয়ার স্কেলের 25 ভাগ মূল স্কেলের 20 ভাগের সমান। তাহলে দেখো এখানে কিন্তু আমার সেকেন্ড শর্তটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটু প্রশ্নটা লিখি। সবসময় আমাদের যে 10 ভাগের সমান 9 ভাগ থাকবে এমন কোনো কথা নাই। এই প্রশ্নটাই দেখো নটর ডেম পরীক্ষায় আসছিল, নটর ডেম ভর্তি পরীক্ষায় আসছিল, যে আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর দেওয়া আছে 1 মিলিমিটার। আর এখানে সেকেন্ড শর্তটা দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের 25 ভাগ মূল স্কেলের 20 ভাগের সমান। ভার্নিয়ার স্কেলের 25 ভাগ প্রধান স্কেলের 20 ভাগের সমান। এটা আমরা নর্মালি পড়ে থাকি এরকম,
যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, বাংলা লিখতেছি কেন, ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। আমরা নর্মালি এরকম পড়ি, কিন্তু এখানে কিন্তু আমাদের চেঞ্জ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যার কারণে আমরা এই এই এটার জন্য কিন্তু আমাদের হয় 1/10, এটা কিন্তু হয়, কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বিভিন্ন নানান ক্ষেত্রে। তো অ্যাকচুয়ালি ভার্নিয়ার ধ্রুবক মানে কি বোঝায়? অ্যাকচুয়ালি যদি বলি যে ভার্নিয়ার ধ্রুবকটা হলো আমাদের ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, এর থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু বড় বা ছোট এটা বোঝায়। অবশ্যই ছোট হবে, কেননা আমি ওই ছোটো ইউনিট মাপার জন্য ছোট একটা একক নিচ্ছি। আমি আবার বলতেছি, প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগ থেকে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মানে এক ভাগের জন্য যত, এইটার থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের যতটুকু কম বেশি থাকে, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই হলো আমার ভার্নিয়ার ধ্রুবক। যেমন এখানে দেখো, প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগ কত? প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগ হলো 1 মিলিমিটার। প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগ হলো 1 মিলিমিটার। এটা হলো প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগ, প্রধান স্কেলের। আর ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগ কত হবে দেখো, এই যে এখানে দেওয়া আছে যে 25 ভাগ, ভার্নিয়ার স্কেলের 25 ভাগ সমান সমান আমার প্রধান স্কেলের 20 ভাগ। তাহলে ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা এক ভাগের জন্য কত করে পাবো বলো তো? ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা এক ভাগের জন্য পাবো, ভার্নিয়ার স্কেলের এক ভাগের জন্য পাবো 20/25। এটা হলো আমার ভার্নিয়ার স্কেলের এক ভাগের মান, এইটা হলো আমার প্রধান স্কেলের এক ভাগের মান। তাহলে এই প্রধান স্কেলের এক ভাগের মান আর ভার্নিয়ার স্কেলের এক ভাগের মানের যে ডিফারেন্সটা, সেটাই আমার ভার্নিয়ার ধ্রুবক। এটা তুমি যে নর্মাল নিয়মে করে দেখো, ওই যে আমরা যেটা করতাম 9 আর 10 নিয়ে, 9 আর 10 নিয়ে করে দেখো, তোমরা যে অ্যাকচুয়ালি ভার্নিয়ার ধ্রুবক বের করতা ওইভাবে চলে আসবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত আসবে না মানটা দেখো, 1 মিলিমিটার ভিসি হবে, ভার্নিয়ার ধ্রুবক হবে 1 - 20/25। এটাই হবে আমাদের অ্যান্সার। হ্যাঁ, অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো। হ্যাঁ, একজন লিখেছে এলসি। এলসি আর ভিসি ভাইয়া এক কথা না। এলসির ফুল মিনিং হলো লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন, আর তোমার ভিসি হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট, দুটো একটু ভিন্ন আছে। ওকে, হ্যাঁ তোমরা জানিয়ে দিয়েছো 0.2 মিলিমিটার। হ্যাঁ 0.2 মিলিমিটার, 0.2 মিলিমিটার 5/25, হ্যাঁ একই কথা 0.2। হ্যাঁ রাইট 0.2। মুগ্ধ অ্যান্সার দিয়ে দিয়েছো, মাহি অ্যান্সার দিয়েছো, মনি অ্যান্সার দিয়েছো, রাইট একদম কারেক্ট। তার মানে এরকম টাইপের প্রশ্ন আসলেও কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো, কেননা আমাদের যেহেতু মিশনারি কলেজগুলো প্র্যাকটিক্যালের উপর খুব বেশি জোর দেয়, যার কারণে প্র্যাকটিক্যালগুলো আমাদের একটু বুঝে করা উচিত। রাইট 0.2 মিলিমিটার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তার মানে যে সবসময় আমাদের 0.01 বা 0.1 হবে এমন কোনো কথা নাই, এটা কিন্তু চেঞ্জ হতে পারে। এটা ডিপেন্ড করবে কার উপরে, যে ভার্নিয়ার স্কেলের কত ভাগের সমান প্রধান স্কেলের কত ভাগ হচ্ছে। নর্মাল কেজে কি হয়, নর্মাল কেজের ভার্নিয়ার স্কেলের 10 ভাগের সমান আমার প্রধান স্কেলের 9 ভাগ হয় নর্মালি, সেক্ষেত্রে আমার ভার্নিয়ার কনস্ট্যান্টটা ওইটা হয়। তো তার মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট কখনই আমরা মুখস্থ মান বসাই দিব না, মনে থাকে যেন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এরপর আমাদের যেটা আসে স্ক্রু গজ। স্ক্রু গজের ক্ষেত্রে এই যে এখানে যেরকম আমাদের ভার্নিয়ার ধ্রুবকটা ইম্পর্টেন্ট, স্ক্রু গজের ক্ষেত্রে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো তোমার পিচ, পিচ কি, আর হলো লঘিষ্ঠকরণ কি। তো পিচ আর লঘিষ্ঠকরণ এই দুটো একটু খুব ভালো মতো পড়তে হবে। একটা স্ক্রু গজের পিচের মান কত আর লঘিষ্ঠকরণের মান কত, এই দুটাও খুব ভালো মতো পড়তে হবে। লঘিষ্ঠকরণ মানে লিস্ট কাউন্ট, এলসি। তো এইভাবে যদি আমরা বুঝে বুঝে পড়ি, দেখা যাবে যে আমাদের ভর্তি পরীক্ষায় যেয়ে জাস্ট প্রশ্ন নিব, অ্যান্সার করে দিয়ে দিব, দেখা যাবে পরে আমাদের সিরিয়ালে নাম চলে আসছে খুব সহজ। আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের যে টপিকটা চলে আসছে, পরিমাপক যন্ত্র নিয়ে আর কথা বলতেছি না, আমাদের ক্লাস টাইম যেহেতু কম, একটু দ্রুত আগাতে হবে, আমাদের অনেক কিছু পড়া এখনো বাকি, লং ওয়ে টু গো। তো এখানে দেখো পরিমাপক যন্ত্র আমাদের আশা করি বুঝতে পারছো। তো এই অ্যাপ্রোচে বাকিগুলো তোমরা বই থেকে পড়বা। এরপর আসে ত্রুটি সংক্রান্ত ম্যাথ। তো ত্রুটি সংক্রান্ত ম্যাথের জন্য আমি তোমাদের সাজেস্ট করব গত সপ্তাহে নেওয়া, হ্যাঁ গত সপ্তাহে লাইভ ক্লাস নিয়েছিলাম যে তোমাদের ছোট ভাইয়ের অ্যাসাইনমেন্টের ক্লাস, সেখানে আমি পরিমাপের ত্রুটি নিয়ে A to Z আলোচনা করছি।
তোমাদের যাদের পরিমাপের ত্রুটি নিয়ে সমস্যা আছে মনে হয় তোমাদের আমি স্ট্রংলি সাজেস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলে যেয়ে দ্রুত আমার যে ক্লাসটা নিয়েছিলাম গত সপ্তাহে সেই ক্লাসটা দেখে ফেলবা। যদি ওই 1 ঘন্টা ক্লাসটা করো, পরিমাপের ত্রুটি সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, আপেক্ষিক ত্রুটি বলো, শতকরা ত্রুটি বলো, এই প্রত্যেকটা বিষয় তোমরা খুব সহজে কীভাবে ক্যালকুলেট করবো এটা বুঝে যাবা। তার মানে পরিমাপের ত্রুটির জন্য আমি সাজেস্ট করলাম কি তোমাদের আমার লাইভ ক্লাসটা একটু দেখে আসবা। ওকে, এখনই যাবা না, এই ক্লাসটা শেষ করে তারপর যাবা। ওকে, তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ে আলোচনা। প্রথম অধ্যায়ে আরও কিছু ছোটোখাটো বিষয়গুলো আছে, এই ছোটোখাটো বিষয়গুলো তোমরা নিজের বাসায় পড়ে নিবে। আমি যেখান থেকে ম্যাথ বেশি আসে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমরা প্রথম অধ্যায়ে আমাদের যেই কলেজ ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এগুলো সলভ করে ফেলছি। একজন লিখেছো নাম কি ইউটিউব চ্যানেলের? বন্দি পাঠশালা লাইভ। বন্দি পাঠশালা লাইভ। আমাদের যত লাইভ ক্লাস হয় সবগুলো কিন্তু আমাদের বন্দি পাঠশালা লাইভ যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপলোড করে দেওয়া হয়। ওকে, এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড চ্যাপ্টার, গতি চ্যাপ্টারে। এখানে আমরা অনেক বেসিক প্রবলেম সলভ করব। দেখি তোমাদের বেসিক কতটা স্ট্রং। তোমাদের এখন টেস্ট করব। সবাই ক্যালকুলেটর নিয়ে রেডি হও অ্যান্সার দেওয়ার জন্য। দেখি কে আগে অ্যান্সার দিতে পারো। রেডি হয়ে যাও ক্যালকুলেটর, খাতা, কলম নিয়ে। একটু লং টাইম ক্লাস নেয়, যার কারণে একটু ধৈর্য সহকারে ক্লাস করবা। মনে লিখেছো ভাইয়া আমার নাম মুরসালিন, এটা আমার মায়ের আইডি। আচ্ছা ভাইয়া, সমস্যা নাই। অ্যাকচুয়ালি তো তোমরা যারা 9-10 বা এসএসসি পরীক্ষার্থী আসো তারা অ্যাকচুয়ালি দেখা যায় তাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থাকে না, ফ্যামিলি ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করো। এটা নর্মাল, কারণ এখনই ফোন ইউজ করা উচিত না। তো যার কারণে দেখা যায় যে ম্যাক্সিমামই তাদের বাবার আইডি, মায়ের আইডি বা সামহাও অন্য কারো আইডি ইউজ করো। যাই হোক, আমাদের প্রয়োজনে তাগিদে ইউজ করতে হয়। এটা ভালো দিক যে তোমরা একে ফেসবুক অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ না, আবার ফেসবুকের যে ভালো দিকটা সেটাও ইউজ করতেছো, এটা খুব ভালো একটা দিক। এরপর চলে যাবো আমি গতির সমীকরণ সংক্রান্ত কিছু ম্যাথে। এখানে গতির কিছু বেসিক প্রবলেম দিই। আমি মুখে মুখে জিজ্ঞেস করতেছি, সবাই মনোযোগ দিয়ে শোনো। কমেন্ট করার জন্য রেডি হও, এটা হিসাব করতে হবে না, জাস্ট তুমি একটু বুঝলে অ্যান্সার দিতে পারবা। প্রথম প্রশ্ন, এটাও নটরডেম ভর্তি পরীক্ষা আসছিল। সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে, কি বলছি, সুষম দ্রুতিতে এই যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে সুষম দ্রুতিতে, এই বস্তুটার সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরতেছে। একটা বস্তু সুষম দ্রুতিতে এই বৃত্তাকার পথে ঘুরতেছে। এখন প্রশ্ন করা হয়েছে এর বেগের মান কত, এই বেগটা কেমন হবে। অপশন ক, বেগটা সুষম বেগ হবে। অপশন খ, অসম বেগ হবে। অপশন গ, শূন্য হবে। অপশন ঘ, কোনোটিই নয়, নন অফ দিস। একটু দ্রুত কমেন্ট করে জানাও যে একটা বস্তু সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরতেছে, সেই বস্তুটার গতির যে বেগটা কেমন হবে। সুষম বেগ হবে, অসম বেগ হবে, শূন্য হবে, নাকি কোনোটাই না, অন্য একটা কিছু হবে। দ্রুত কমেন্ট করে জানাও, দেখি কে কমেন্ট করতে পারো। দ্রুত কমেন্ট করে জানাও। ক অ্যান্সার দিয়েছো জান্নাতি মাহিরিয়া, সাইফুর রহমান অ্যান্সার দিয়েছো অসম, দিলরুবা চৌধুরী অ্যান্সার দিয়েছো খ, জাহেদা আলম প্রিন্স অ্যান্সার দিয়েছো বি, জুবাইয়া রহমান দিয়েছো এ, শাহপরণ দিয়েছো খ, অর্ঘ্য সাহা অ্যান্সার দিয়েছো ক, অসমবেগ বি, অসমবেগ হ্যাঁ, অনেকে দিয়েছে অসমবেগ, অনেকে দিয়েছে সমবেগ। তার মানে আমি গ ঘতে কেউ যাচ্ছি না, হয় ক না হয় খ, তাই তো। গ ঘতে কেউ যাচ্ছে না কেন? ও, একজন দিয়েছে ঘ, রাইট, মুগ্ধ অ্যান্সার দিয়েছে ঘ, আরেকজন অ্যান্সার দিয়েছে শূন্য। ও গ্রেট, আমরা সবগুলো অ্যান্সারই পাচ্ছি, তার মানে 4টে অপশনই হতে পারে, তাই না? আমরা 4টে অ্যান্সারই বলতেছি। আবার একজন অ্যান্সার দিয়েছে সি, মানে শূন্য। আচ্ছা, ওকে, দেখি কি অ্যান্সার হয়। একটু বিশ্লেষণ করি। হ্যাঁ, আগে আমরা দেখি সুষম বেগ কিনা। তো সুষম বেগ কিনা এর আগে আমাদের বুঝতে হবে বেগ জিনিসটা কি। আমরা জানি বেগ হলো একটা ভেক্টর রাশি, তাই না? বেগ হলো একটা ভেক্টর রাশি। তার মানে ভেক্টর রাশি মানে কি? বেগ ভেক্টর রাশি মানে কি? এখানে বেগের মান থাকবে, বেগের দিকও থাকবে, রাইট?
একদম কিন্তু বেসিক প্রবলেম। দেখো সোজা একটা কথা, একটা বস্তু সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরতেছে, তার বেগ কেমন হবে? সুষম হবে, অসম হবে, শূন্য হবে নাকি ননক হবে? তো বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, বেগের মানও থাকবে, বেগের দিকও থাকবে। বেগের মান যদি চেঞ্জ হয়, বেগ তো অবশ্যই চেঞ্জ হবে। আর এই বেগের মানটাই কিন্তু ভাই দ্রুতি। বেগের মানটাই আমাদের বোঝায় দ্রুতি। বেগের যে মান, এটা অ্যাকচুয়ালি বোঝায় দ্রুতি, যেখানে কোনো দিক নাই। বেগ থেকে যদি দিকটা বাদ দিই, যেটা পড়ে থাকবে সেটা আমার দ্রুতি। তাহলে দ্রুতি চেঞ্জ হওয়া মানে হলো আমার বেগের মানটা চেঞ্জ হওয়া। তার মানে দ্রুতি সেম আছে মানে আমার বেগের মানটা সেম আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ভাইয়া বেগের যদি দিক চেঞ্জ হয় তাও বেগ চেঞ্জ হবে, যদি বেগের মান চেঞ্জ হয় তাও বেগ চেঞ্জ হবে। তাহলে বৃত্তাকার পথে ঘুরতেছে, তখন একটু দেখি যে দিক চেঞ্জ হচ্ছে কিনা। দেখো এই পয়েন্টে যখন ছিল, এটা ডিরেকশন কি ছিল? স্পর্শক বরাবর। সবসময় কিন্তু স্পর্শক বরাবর বেগের মান কাজ করে। এখানে আমার বেগের ডিরেকশন ছিল এইদিকে। তো বস্তুটা যখন এইখানে চলে যাবে, তখন স্পর্শক বরাবর হলে ডিরেকশন কোন দিকে হচ্ছে? নিচের দিকে। তাহলে দেখো এক সময় বেগের মান ছিল এইদিকে, বেগের দিক ছিল এইদিকে, এরপরে বেগের দিক দেখতেছে এইদিকে। আবার যখন এইখানে আসবে তখন বেগের দিক থাকবে উপরের দিকে। তাহলে জায়গায় জায়গায় আমার বেগের ডিরেকশন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত আমার বেগের ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো বেগের যদি ডিরেকশন চেঞ্জ হয়, অবশ্যই আমার বেগ চেঞ্জ হবে। কেননা বেগের মধ্যে আমার দুইটা জিনিস আছে, মান আর দিক। মান ঠিক আছে ভাই, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু যেহেতু আমাদের বেগের দিক চেঞ্জ হচ্ছে, তার মানে বেগের দিক যদি চেঞ্জ হয়, আমাদের বেগটাও আলটিমেটলি চেঞ্জ হবে। তার মানে রাইট অপশন কোনটা বলো তো? রাইট অপশন হলো আমাদের, এটা হলো অসমবেগ। সমবেগ কেন না ভাই? সমবেগ এই কারণে না, কেননা এখানে আমার দিক চেঞ্জ হচ্ছে, দিক পরিবর্তন হচ্ছে। আর শূন্য আর নন অফ দিস হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, যেহেতু মান আছে। ওকে, আমাদের সাথে মুনাপু আছে। হ্যাঁ, মুনাপু জানিয়ে দিয়েছে তোমাদের অসমবেগ। মুনাপুকে ফলো করতে পারো, অসমবেগ। মুনাপু কিন্তু একদম রাইট অ্যান্সার দিয়েছে, এটা কিন্তু আমাদের অসমবেগ হবে। মুনাপু যেরকম আমাদের, মুনাপু কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর ছিল। হ্যাঁ, এরপরে এখন দেখা যায় মুনাপু বায়োলজি ক্লাস নেয়। তখন সে অল স্কোয়ার, কিন্তু সব দিকে ক্লাস নিতে পারে। ওকে, রাইট। একজন জিজ্ঞেস করেছো, ভাইয়া আপনার হাতের বইয়ের নামটা কি? আমার হাতে অ্যাকচুয়ালি বই নাই, ওটা একটা ধরো কোশ্চেনের ভান্ডার, ওখানে কোশ্চেন আছে। জাস্ট ওখান থেকে কোশ্চেন দিয়ে তোমাদের দেখাচ্ছি যে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে। আশা করি এটা বুঝতে পারছো। এরপর আমরা সেকেন্ড প্রবলেমে চলে যাই। সেকেন্ড প্রবলেমটা তোমাদের HW থাকবে। হ্যাঁ, এটা তোমরা নিজেরা বাসায় ট্রাই করবা, আমি এখানে করে দিব না, তোমরা নিজেরা একটু ট্রাই করবা বাসায়। লিখে নিতে পারো, স্থির অবস্থা থেকে একটি গাড়ি লিখেই দিই, তোমাদের জন্য সুবিধা হবে। এটা তোমাদের HW থাকবে, নোটে কিন্তু অবশ্যই করে জমা দিবা। এটা স্থির অবস্থা হতে একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 10 সেকেন্ডে গন্তব্যে পৌঁছায়। এগুলো আমরা সমীকরণ সংক্রান্ত প্রবলেমগুলো করতেছি। এরপর বলা হয়েছে যে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ডে আদি অবস্থানে ফিরে আসে। কত বড় প্রশ্ন, আল্লাহ রে, লিখতে লিখতে হাত ক্লান্ত হয়ে গেলাম। প্রশ্ন করছে কি দেখো, তার মোট সরণ কত? করে দিতে পারবা? করে দিলে একটু দ্রুত করে দাও তো। অ্যান্সার করতে হবে, ক্যালকুলেটর নিয়ে দ্রুত সলভ করো, হাতে ক্যালকুলেটর নিয়ে দ্রুত সলভ করে ফেলো। কত হবে তার মোট সরণ, কত হবে বলো তো? দেখি কে সঠিক অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, আমাদের সাথে মুনাপু আসছে ফিজিক্স ক্লাস করতে। মুনাপু কিন্তু আমাদের ফিজিক্সের ইনস্ট্রাক্টর ছিল, সে হুট করে বায়োলজিতে শিফট করে ফেলছে। আচ্ছা, হ্যাঁ, একজন অ্যান্সার দিয়েছে 250 মিটার, গ্রেট, অনেক ফাস্ট ক্যালকুলেট করতে পারে সে। আরেকজন অ্যান্সার দিয়েছে 0। ও, 0, সবাই 0 অ্যান্সার দিচ্ছে কেন? 0 হবে অ্যাকচুয়ালি, দেখি তো। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিল, এত ত্বরণে গন্তব্যে পৌঁছাইছে, এত ত্বরণে আবার আদি অবস্থানে ফিরে আসছে। তার মানে বিষয়টা কি দেখো,
হ্যাঁ, সবাই জিরো অ্যান্সার দিচ্ছ, তার মানে তোমরা ট্রিকটা কিন্তু ধরতে পারছো। তার মানে দেখো, ভর্তি পরীক্ষায় তোমাদের কিন্তু ইচ্ছা করে সময় নষ্ট করবে, যে কষ্ট করে তোমাকে প্রশ্নটা পড়াবে, এরপর জাস্ট অ্যান্সার জিজ্ঞেস করছে মোট স্মরণ কত। এটা কিন্তু জাস্ট কমন সেন্স, যে এখান থেকে আমি যাত্রা শুরু করছিলাম, এখানে গেছি, যে আবার এখানে ফিরে আসছি, মোট স্মরণ কত। তো একটা কথা মনে রাখবা, স্মরণ মানে অলওয়েজ মনে রাখবা, স্মরণ মানে একটা কথা মনে রাখবা, আর কিচ্ছু রাখতে হবে না স্মরণ বের করতে গেলে। স্মরণ মানেই, এটা অনেকবার আমি হয়তো বলছি, যারা ক্লাস করছো দেখছো, আদি থেকে শেষ। অলওয়েজ মনে রাখবা, আদি থেকে শেষ। আদি অবস্থান কোথায় ছিল, শেষ অবস্থান কোথায় ছিল। তাহলে দেখো, একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেছে, আবার এখানে ফিরে আসছে, তার মানে আদি থেকে শেষ একই জায়গায়। আদি থেকে শেষ মানে আমাদের স্মরণ ইকুয়ালটা হবে 0। তাহলে দেখছো কত বড় একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছিলাম, যেটা তোমরা এখনই সলভ করে ফেলতে পারলাম। ওকে, হ্যাঁ, সবাই অ্যান্সার দিয়ে দিছো। তাহসান সরকার, বিথি রহমান, মঈনুদ্দিন রিয়াদ, মনি আনসার দিয়েছো। হ্যাঁ, সেটা মায়ের আইডি, সরি আবার নাম বলে ফেলছি। আলিয়ার জং, দোয়া চৌধুরী, সুইটি, সিদ্ধাতুল মুনতাহা মনি। হ্যাঁ, তোমাদের সবার অ্যান্সার একদম 100% কারেক্ট। এটা মনে রাখবা সবসময়, স্মরণ মানে আদি থেকে শেষ, স্মরণ মানে আদি থেকে শেষ। একটা কথা স্মরণের ক্ষেত্রে মাথায় রাখবা, স্মরণ নিয়ে তোমার সারা জীবনের কোনো সমস্যা হবে না। কনক সরকার, মাহিয়া, প্রিন্স, হ্যাঁ, তোমাদের সবার অ্যান্সার 100% কারেক্ট। হ্যাঁ, হাবিবুর রশিদ, হ্যাঁ, ফারাবি তার নাম, মনে আছে? হ্যাঁ, মনে আছে ভাই, আমিও অ্যান্সার দিয়েছি, রাইট, একদম কারেক্ট। দেখো, এরকম এত ইজি প্রবলেম আসে। এরপর আমরা যাব আরেকটা প্রবলেমে, আর এই প্রবলেমে যাওয়ার আগে আমরা তোমাদের তাহলে গতি সমীকরণ সংক্রান্ত বিষয়গুলো আশা করি পারবো, আমি বেশি কিছু দেখাচ্ছি না। এরপর আসলে পড়ন্ত বস্তু। তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভাই আমাদের অনেক সমস্যা হয়। দেখি একটা পড়ন্ত বস্তুর ম্যাথ করি, একটা ম্যাথ দিব, দেখি তোমরা অ্যান্সার করতে পারো কি পারো না। রেডি হও, এখন কিন্তু ক্যালকুলেটার লাগবে। হ্যাঁ, এখন সিরিয়াসলি বলতেছি, ক্যালকুলেটার লাগবে, ক্যালকুলেটার নিয়ে বসো। এখন আর মজা না, এখন আমরা সিরিয়াসলি ম্যাথ করব। অনেক কঠিন একটা ম্যাথ, অনেক কঠিন, সিরিয়াসলি কঠিন, কিন্তু যদি তুমি বেসিকটা বোঝো তাহলে অনেক সহজ হবে। আমি হুট করে কি মন চাইলো, আমার বাসার ছাদে উঠলাম। এই আমি ছাদে উঠছি, এটা ধরো আমার বাসা, আমার বাসার ছাদে উঠছি আমি। এখানে আমি আসছি, মনে করো এখানে আমার হাতে একটা বল ছিল, কালো কালার বল, কালো কালি দিয়ে আঁকি। এই বলটাকে আমি ওপরের দিকে ছুঁড়ে নিক্ষেপ করছি, এই দিকে নিক্ষেপ করছি, উপরের দিকে। তাহলে উপরের দিকে নিক্ষেপ করলে কমন সেন্স কি বলে, উপরের দিকে নিক্ষেপ করলে একটু পরে কি হবে, এটা উপরে উঠবে, উঠে আবার নিচে পড়ে যাবে, তাই না? এটাই তো হওয়া উচিত। যেখানে আমার হাতে একটা বল ছিল, এই বলটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করছি, উপরের দিকে নিক্ষেপ করার পর সে সুন্দর অনেক দূর পথ অতিক্রম করছে, অতিক্রম করে আবার এই ভূমিতে এসে পড়ছে। তো এখানে আমার একটা হাইট দেওয়া আছে, এখানে এইচ এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে আমার ধরো 100 মিটার। হ্যাঁ, আমার যে বাসাটা আছে, বাসার ছাদ হলো 100 মিটার। আমি যেই বেগে নিক্ষেপ করছিলাম, ইউ এর মান, যে বেগে নিক্ষেপ করছিলাম কত দিব, ধরো 10 মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করছিলাম, 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে আমি নিক্ষেপ করছিলাম। তাহলে এখান থেকে আমাকে প্রশ্ন করা হয়েছে যে এইটা ভূমিতে পড়তে কত সময় লাগবে, টি ইকুয়াল টু কত। দেখি কে কে করতে পারো। দেখো, আমরা কি বলছি, যে এখান থেকে একটা ছাদের উপরে আমি আসি, এই ছাদের উপরে থেকে আমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি। তাহলে কমন সেন্স কি বলে, উপরের দিকে নিক্ষেপ করলে সে একটা সর্বোচ্চ উচ্চতায় যাবে, সর্বোচ্চ উচ্চতায় যেয়ে সুন্দর মতো নিচে পড়ে যাবে। তো আমি ওখানে প্রশ্ন করছি যে এই যে নিচে পড়তে কত সময় লাগবে, নিচে পড়তে কত সময় লাগবে। অনেক একটু মনে হয় বড় ম্যাথটা, না? একটু মনে হয় বড়, একটু টাইম লাগবে। আমি টাইম দিচ্ছি তোমাদের, তোমরা একটু চিন্তা করে করো। এই জন্য বলছি খাতা কলম হাতে নাও দ্রুত। আমি আবার একটু সিনারিওটা ব্যাখ্যা করি। এখান থেকে আমি একটা বস্তুকে নিক্ষেপ করছি এই ভ্যালোসিটিতে, নিচে পড়তে কত সময় লাগবে, এটা আমরা কীভাবে অ্যাপ্রোচ করব। তোমরা হয়তো খাতা কলম নিয়ে হিসাব করতে বসে গেছো, এভাবে হিসাব করতেছো। এখানে দুইটা পার্টে হিসাব করা যায়। দেখো, তোমরা হয়তো অনেকে এভাবে হিসাব করতেছো, ভাই এখান থেকে আমি নিক্ষেপ করছি, নিক্ষেপ করে সর্বোচ্চ উচ্চতা কত এটা বের করব এই ভ্যালোসিটি দিয়ে। এই সর্বোচ্চ উচ্চতায় পড়তে যেতে আমার কত সময় লাগছে এটা T1 বের করব। আবার সর্বোচ্চ উচ্চতা থেকে আমাদের নিচে নামতে কত সময় লাগছে সেটা বের করব T2। এই দুইটা মিলিত দিয়ে আমি টি এর মান বের করব। হয়তো এভাবে অ্যাপ্রোচ করতেছো অনেকে,
অনেকে হয়তো করতেছো, কে কে এই অ্যাপ্রোচে করতেছো একটু জানাও, ইয়েস ইয়েস দিয়ে জানাও, কারণ অঙ্কটা করতে অনেক টাইম লাগবে। হ্যাঁ, অলরেডি একজন অ্যান্সার দিয়ে দিয়েছো 6/5। মঈনুদ্দিন রিয়াদ অ্যান্সার দিয়ে দিয়েছো 6.5। তাহসান সরকার অ্যান্সার দিয়েছো 6/5। আচ্ছা 6/5, 6/5 সেকেন্ড, 6/5 সেকেন্ড। হ্যাঁ, অনেক অ্যান্সার দিয়েছো, আমরা দেখবো কোনটা মান অ্যাকচুয়ালি কারেক্ট আসে। তার মানে এখানে অ্যাপ্রোচ হতে পারে, দেখো সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগতেছে আর সর্বোচ্চ থেকে নিচে নামতে কত সময় লাগতেছে। এইভাবে অনেকে করতে পারো, চাইলেই করতে পারো, কিন্তু এটা করতে অনেক লেন্দি, অনেক টাইম লাগবে। কিন্তু আমরা যদি বেসিকটা বুঝে থাকি সূত্রের, তাহলে কিন্তু আমাদের এইভাবে করতে হবে না, দেখো আমরা চাইলে কীভাবে করতে পারি। হ্যাঁ, অনেকে ইয়েস ইয়েস লিখছো, হ্যাঁ রাইট, ইয়েস ইয়েস, মাহিয়া লিখছো ইয়েস, অভিক মাহাদি লিখছো ইয়েস, তার মানে তারা এইভাবে করার চেষ্টা করতেছো। বিল্লাল হোসেন ইয়েস। হ্যাঁ, তো এইটা অ্যাকচুয়ালি এইভাবে করবা না। কেন করবা না? দেখো আমাদের লাগবে কি, আমাদের লাগবে টাইম। দেওয়া আছে কি কি দেওয়া আছে, আমার স্মরণটা দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, এরপর আমাদের ইউ এর মান দেওয়া আছে, আর এখান থেকে আমাদের চাওয়া হয়েছে টাইমের মান কত। তো জি তো আমরা অটোমেটিক্যালি জানি, ত্বরণের মান জি, তাহলে ত্বরণ জানি, স্মরণ জানি, আদিবেগ জানি, টি বের করতে হবে। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র দিয়ে করে ফেলবো, তাই না? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র দিয়ে করে ফেলবো। তো এই অঙ্কটা করার আগে আমি তোমাদের আরও কিছু কেস একটু বিশ্লেষণ করতে চাই, সেটা দেখাই দিই। এখানে দেখো আমার স্মরণ কতটুকু হয়েছে, আগে দেখি। স্মরণ মানে ভাইয়া কি বলছি, স্মরণ মানে হলো আমার আদি থেকে শেষ। তাহলে প্রথমে আমার এইচটা একটু ডিটারমাইন করি। এইচ মানে কি, আদি থেকে শেষ। আদি অবস্থানে কোথায় ছিল দেখো তো, আদি অবস্থান ছিল এই পয়েন্টে, তাই না? আদি থেকে শেষ, এই যে আদি থেকে শেষ, তার মানে আলটিমেটলি স্মরণ হলো আমাদের এতটুকু। অনেকে হয়তো স্মরণ টোটালে চিন্তা করতেছো, কিন্তু জাস্ট আমাদের স্মরণের কনসেপ্টটা কি, স্মরণ মানে আদি থেকে শেষ, ডিরেকশন যদি ধরি, তার মানে স্মরণ মানে হলো আমাদের আদি থেকে শেষ, জাস্ট এতটুকু আমার স্মরণ। তাহলে স্মরণের ডিরেকশন দেখো নিচের দিকে। এখন দেখো ইউ এর ডিরেকশন কোন দিকে, ইউ ছিল আমার উপরের দিকে, আর জি কাজ করে কিন্তু সব সময় অলওয়েজ খাড়া নিচের দিকে, অলওয়েজ নিচের দিকে। তার মানে দেখো এইচ এর ডিরেকশন আর জি এর ডিরেকশন সেম আছে, ইউ এর ডিরেকশনটা উল্টা আছে। তার মানে আমরা যে সমীকরণটা চেনা পরিচিত সমীকরণ, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি, এটা এই পাশে সরি দেখতে পাচ্ছ না হয়তো অনেকে, এখানে লিখি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে আমাদের সমীকরণ ছিল। এই সমীকরণে এস এর মানে এখন কথা বসাবো, এইচ বসাবো, এইচ বসালাম, ইউটি লিখলাম, জিটি স্কোয়ার লিখলাম। এখন একটু দেখো ডিরেকশনটা দেখো, এইচ এর ডিরেকশন কোন দিকে দেখো, এইচ এর ডিরেকশন নিচের দিকে, ইউ এর ডিরেকশন উপরের দিকে, জি এর ডিরেকশন আবার নিচের দিকে। তো তুমি যে কোনো একটা দিককে প্লাস ধরতে পারো। তুমি যদি নিচের দিকটাকে প্লাস ধরো, তাহলে এইচ এর আগে হবে প্লাস, জি এর আগে হবে প্লাস, আর ইউ এর আগে হবে মাইনাস। জাস্ট এই সমীকরণটায় তুমি যদি মান বসায় দাও, এখান থেকে টি এর মান পাবা। এত কিছু হিসাব করতে হবে না ভাইয়া, এখান থেকে টি এর মান পেয়ে যাবা। উপরে উঠতেছে নিচে উঠতেছে এত কিচ্ছু হিসাব করতে হবে না, কারণ আমি জানি স্মরণ মানে আদি থেকে শেষ, তার মানে স্মরণ আমি বুঝলাম আদি থেকে শেষ এদিকে, ইউ আমি উপরের দিকে মারছি, জি নিচের দিকে কাজ করতেছে। তো ডিরেকশন ওয়াইজ সাইন বসিয়ে আমরা যদি সমীকরণে বসাই, সেক্ষেত্রে আমি টি এর মানটা পেয়ে যাব। জাস্ট একটা লাইন করলে হয়ে যাবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো যে এইখানে আমাদের টি এর মান বের করতে কখনোই আমাদের দুই স্টেপে আগাতে হবে না। আমরা সবসময় খেয়াল রাখবো যে স্মরণটা কি হচ্ছে, স্মরণ আদি থেকে শেষ, এখান থেকে এখানে জাস্ট স্মরণটা আমরা ক্যালকুলেট করলে আমরা এখান থেকে খুব সহজে টি এর মানটা পেয়ে যাব। ওকে, হ্যাঁ মহিউদ্দিন লিখেছো, হ্যাঁ T1 বের করছো, T2 বের করছো, হ্যাঁ অনেক কাহিনী করে করছো। অ্যাকচুয়ালি এই এত কাহিনী দরকার নেই। এরকম আরও অনেকগুলো কেস হতে পারে, আমি সবগুলো কেস নিয়ে কথা বলতেছি। আচ্ছা প্রথম থেকে দেখো, আমি সবগুলোকে, অনেকে হয়তো বুঝতে সমস্যা হচ্ছে একদম ডিরেক্ট কঠিনটা যাওয়ার কারণে, আমি আস্তে আস্তে দেখো সবগুলো কেস নিয়ে কথা বলতেছি। এটা মুছে ফেলি। এখানে মূলত আমরা তিনটা কেস নিয়ে কথা বলবো, যে একটা বস্তু নিক্ষেপ করলে কি কি ঘটতে পারে। ফার্স্ট কেস, এই ফার্স্ট কেসে কি করছি, আমি একটা বস্তু ছেড়ে দিচ্ছি বা
উপর থেকে নিক্ষেপ করছি, জাস্ট ছেড়ে দিছি। এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে জাস্ট ছেড়ে দিছি মানে কি ইউ এর ডিরেকশন কোন দিকে, ছেড়ে দেওয়ার ফলে ইউ এর ডিরেকশন আমার নিচের দিকে। ধরো এটা আমার ভূমি ছিল, এটা আমাদের সারফেস বা ভূমি, তাহলে এখান থেকে ছেড়ে দেওয়ার ফলে এটা এখানে পড়ছে মনে করো। আর সরণ অলওয়েজ আদি থেকে শেষ, তার মানে এইচ এর ডিরেকশন আমার নিচের দিকে, আর জি তো সবসময় নিচের দিকে, জি তো অলওয়েজ নিচের দিকে। তার মানে দেখো সবগুলো ডিরেকশন নিচের দিকে, ইউ এর ডিরেকশন নিচের দিকে, এইচ এর ডিরেকশন নিচের দিকে, জি এর ডিরেকশন নিচের দিকে। আর বাকি যে দুইটা সমীকরণে বাকি দুইটা যে ধ্রুবক আছে টি আর ভি, তো টি তো তোমরা জানো ভাই টি স্কেলার রাশি, সেক্ষেত্রে টি এর ক্ষেত্রে দিক নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আর এই ভিটা, এই ভি এর মানটা অ্যাকচুয়ালি এগুলা মানের উপরে ডিপেন্ড করবে, যার কারণে আমি ভি এর ডিরেকশন দিচ্ছি না আলাদা করে, ভি এর ডিরেকশন এগুলো মানের উপর ডিপেন্ড করবে। তো এইখানে আমি যদি প্রথম সমীকরণটা লিখতে চাই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটা আমি কীভাবে লিখতে পারবো? এখানে দেখো ডিরেকশনটা দেখো, এস মানে এইচ এর ডিরেকশন কোন দিকে? আদি থেকে শেষ নিচের দিকে, তার মানে নিচের দিকে এইচ এর ডিরেকশন নিচের দিকে। এরপর ইউ এর ডিরেকশন কোন দিকে? আমি একটা বস্তুকে ছুঁড়ে বাড়ছি বা ছেড়ে দিচ্ছি, তার মানে ইউ এর ডিরেকশন নিচের দিকে, তার মানে ইউ এর ডিরেকশন আমার নিচের দিকে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই না? জি এর ডিরেকশন কোন দিকে দেখো, জি এর ডিরেকশনটাও নিচের দিকে, তার মানে এটা আমার নিচের দিকে জিটি স্কোয়ার। যেহেতু সবগুলাই নিচের দিকে বা সবগুলোর ডিরেকশন সেম, যার কারণে আমি সবগুলোতে প্লাস দিব, তার মানে আলটিমেটলি সূত্রটা দাঁড়ালো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আর যদি আমি এখান থেকে ভি এর সমীকরণটা লিখতে যেতাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ইউ এর ডিরেকশন যা, জি এর ডিরেকশনও তা, ইউ নিচের দিকে জিও নিচের দিকে, তাই ইউ এর আগেও প্লাস জি এর আগেও প্লাস। মানে ডিরেকশন যখন আমাদের সেম থাকে তখন আমি ওগুলোকে প্লাস দিই, আর ডিরেকশন যদি ভিন্ন হয়ে যায় তখনই কিন্তু জিনিসটা মাইনাস হয়ে যায়, তোমরা এটা জানো। তো এখানে আমরা যে কোনো অঙ্ক হোক, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের তিনটা জিনিসের ডিরেকশন মেজার করব। ইউ এর ডিরেকশন মেজার করব, ইউ কোন দিকে, এইচ এর ডিরেকশন মেজার করব, এইচ কোন দিকে, আর জি এর ডিরেকশন যদি নর্মালি জি থাকে, জি তো খাড়া নিচের দিকে কাজ করে। তার মানে এই ডিরেকশনগুলো আমরা যখন বুঝে যাব, ডিরেকশন যদি বুঝে যাই, আমরা তো আমাদের বেসিক যে চারটা সমীকরণ, ওই সমীকরণ তো আমি পারি, ওই সমীকরণের ডিরেকশন ওয়াইজ জাস্ট মানগুলো বসিয়ে দিব, তাহলে আলটিমেটলি আমাদের সমীকরণটা কী হবে এগুলো পেয়ে যাব। আলাদা করে যে উপরে নিক্ষেপ করার জন্য জি মাইনাস, এইভাবে নিক্ষেপ করার জন্য এইটা আলাদা আলাদাভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট একটু সিনারিও আঁকবো, একে চিন্তা করব যে কোনটা ডিরেকশন কোন দিকে হচ্ছে, যেটা ডিরেকশন যেদিকে হচ্ছে সেদিকে আমরা দিয়ে দিব। এটা হলো আমাদের ফার্স্ট কেস। সেকেন্ড কেস দেখো, যখন আমরা ওপরের দিকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি, ধরো এখানে আমাদের সারফেস ছিল, এই সারফেস থেকে ওপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করছি, তাহলে উপরের দিকে নিক্ষেপ করার ক্ষেত্রে ইউ কোন দিকে? ইউ আমার উপরের দিকে ভাইয়া। এইচ আলটিমেটলি বস্তুটা কোন দিকে যাচ্ছে? ধরো এখানে উঠছে, বস্তুটা এই পর্যন্ত গেছে, তাহলে এইচ এর ডিরেকশন কোন দিকে? আদি থেকে শেষ, এইচও উপরের দিকে। কিন্তু ভাইয়া জি তো সবসময় খাড়া নিচে দিয়ে কাজ করতেছে, তার মানে জি, এইচ উপরের দিকে, ইউ উপরের দিকে, জিটা নিচের দিকে, তার মানে এইচ এর ডিরেকশন নিচের দিকে ইউটি, ইউ এর ডিরেকশন এইচ উপরের দিকে, ইউ এর ডিরেকশন উপরের দিকে ইউটি, আর জিটি স্কোয়ার এই জি এর ডিরেকশন নিচের দিকে। তার মানে এই দুটা যদি আমি প্লাস দেই, এটাকে অবশ্যই মাইনাস দিতে হবে, কারণ এটা মানে নিচের দিকে কাজ করতেছে। তার মানে আলটিমেটলি সমীকরণটা দাঁড়াবে এইচ ইকুয়াল টু ইউটি, এই যে এইচের চিহ্ন যা থাকবে ইউ এর চিহ্ন তাই থাকবে, কেননা দুইটা একই দিকে। আর এই দুইটা চিহ্ন যেটা থাকবে এটা যেহেতু নিচের দিকে, তার বিপরীত চিহ্ন মানে মাইনাস চিহ্ন বসবে, হাফ জিটি স্কোয়ার। এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি যে আমি এই দুটাকে মাইনাস দিব, এটাকে প্লাস দিব, তার মানে এরকম হবে মাইনাস এইচ মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এরকমও দিতে পারি, কোনো সমস্যা নেই, রেজাল্ট একই আসবে। আশা করি বুঝতে পারছো। জাস্ট এই সমীকরণটাকে -1 দিয়ে গুণ করো, দেখো এটা আসবে। এরকম আরেকটা কেস হতে পারে যে এখানে ধরো একটা বস্তু উপরের দিকে উঠতেছে, এরকম হতে পারে যে ওপরে উঠে আবার নিচে নামতেছে, আমি নিক্ষেপ করছি ইউ ভেলোসিটিতে, ওপরে উঠে আবার নিচে নামতেছে, ধরো এতটুকু নামছে, তাহলে এই যে এতটুকু নামছে, তাহলে সরণ ইউ তো উপরের দিকে নিক্ষেপ করছি, সরণ দেখো আদি থেকে শেষ, এই শেষ পজিশন এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা আদি থেকে শেষ, এইচও উপরের দিকে,
আর জি কাজ করতেছে নিচের দিকে, তার মানে এখানে কিন্তু সমীকরণটা সেম একই হবে। জি নিচের দিকে, এইচ আর ইউ উপরের দিকে, এখানে কিন্তু সমীকরণটা সেম একই হবে। আর ভি এর সমীকরণ যদি লিখতে চাই, ভি ইকাল টু ইউ মাইনাস জিটি, খুব সহজ। ওকে, আচ্ছা এটা বুঝতে পারছো কিনা জানো। এরপরে আমরা চলে যাব থার্ড কেসে। থার্ড কেসে আমরা যে ম্যাথটা করছিলাম সেই ম্যাথটা দেখবো। আমার ফার্স্ট কেস আর সেকেন্ড কেস বুঝতে পারছি না, একটু কমেন্টে জানো। এখন আমরা চলে যাব আমাদের থার্ড কেসে। ক্লাসটা একটু লম্বা হবে, তোমরা ধৈর্য সহকারে থাকো, ইনশাল্লাহ তোমাদের উপকার হবে ভর্তি পরীক্ষার জন্য। আগেই বলে নিছি ক্লাস লম্বা হবে, ধৈর্য সহকারে থাকতে হবে। এখন আমরা থার্ড কেসটা নিয়ে কথা বলবো, যেটা অলরেডি আমরা আলোচনা করছি। থার্ড কেসটা কি ছিল, যে আমি একটা সার্টেন হাইটে ছিলাম, এই হাইট থেকে একটা বস্তুকে নিক্ষেপ করছি, নিক্ষেপ করার পরে সেটা ওপরে যেয়ে আবার নিচে নামছে। তার মানে এখানে দেখো সেমভাবে আমি ওই ডিরেকশনগুলো বের করব। আমি যদি বলি এখানে ইউ এর ডিরেকশন কোন দিকে, ইউ এর ডিরেকশন ওপরের দিকে, ওপরে নিক্ষেপ করছি, ইউ উপরের দিকে। এরপর আমার এইচ কোন দিকে, এইচ হলো আমাদের ইনিশিয়াল পয়েন্ট এইটা, ফাইনাল পয়েন্ট এইটা, তার মানে আদি থেকে শেষ। এই যে আদি পয়েন্ট ছিল এটা, আমি সবসময় বলছি স্মরণ মানে আদি থেকে শেষ, এটা অলওয়েজ সত্যি, কোনো কন্ডিশন বেজ না। এই যে আদি পয়েন্ট, আদি থেকে শেষ পয়েন্ট, আমার বস্তু ছিল এখানে, আসছে কোনখানে, উঠে আলটিমেটলি এইখানে আসছে, তার মানে সরাসরি ডিস্টেন্সটাই তো স্মরণ, আদি থেকে শেষ, এটা আমাদের স্মরণ, এটা এইচ এর ডিরেকশন। আর জি তো অলওয়েজ নিচের দিকে কাজ করতেছে। তো এখন যদি আমি সমীকরণটা লিখি তখন কি লিখতে পারবো? এখন যদি সমীকরণটা লিখি, দেখো এইচ এর ডিরেকশন আমার নিচের দিকে, ইউ এর ডিরেকশন উপরের দিকে, তার মানে ইউটি যখন লিখবো তখন উপরের দিকে, আর জি এর ডিরেকশন যেহেতু নিচের দিকে, তার মানে প্লাস হাফ জি টি স্কোয়ার। এখন দেখো এইটা আর এটা ডিরেকশন সেম, তার মানে এইটা এটার সাইন সেম হবে, মানে এটা প্লাস দিলে এটাও প্লাস দিব, এটা মাইনাস দিলে এটাও মাইনাস দিব, আর এইটার সাথে এটা হবে বিপরীত চিহ্ন। তার মানে যদি আমি এটাকে প্লাস ধরি, যেহেতু ম্যাক্সিমাম আসতে, ম্যাক্সিমামটাকে প্লাস ধরলে আমার সুবিধা, তার মানে এইচটা যদি প্লাস হয়, ইউ যেহেতু বিপরীত দিকে, ইউ অবশ্যই হবে মাইনাস, তার মানে হবে মাইনাস ইউটি। আর এইচ এর ডিরেকশন আর জি এর ডিরেকশন যেহেতু সেম, তার মানে এইচ এর যেহেতু প্লাস হয়েছে, জি এর আগেও আমার প্লাস হবে। এখন দেখো আমাদের এখানে সব কিছু মান আমার জানা, আমি এইচ এর মান জানি, এই আমি বলে দিয়েছিলাম এটা 100 মিটার উচ্চতায় আছে, আদি থেকে শেষ 100 মিটার। এইচ এর মান আমি জানি, একটু লিখে ফেলি, 100 ইজ ইকুয়াল টু, ইউ এর মান আমি বলছিলাম 10 মিটার পার সেকেন্ড, মানে মাইনাস 10t, এরপর হাফ জিটি স্কোয়ার, জি এর মান তো আমরা জানি 9.8, তারপরে প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তো এটা যদি আমি জাস্ট এই পাশে থেকে লিখি তাহলে হবে 4.9 টি স্কোয়ার মাইনাস 10t মাইনাস 100 ইজ ইকুয়াল টু 0। দেখো এটা একটা দ্বিপদী সমীকরণ, এই সমীকরণটা তুমি ক্যালকুলেটরে জাস্ট মান বসালেই কিন্তু খুব সহজে টি এর মান চলে আসবে। টি এর মান আসবে আমাদের দুইটা, আসবে, টি এর মান দেখবা দুইটা আসবে। এই টি এর মান দুইটা সিগনিফিকেন্ট কি একটু দেখো, টি এর মান দুইটা কেন আসতেছে? টি এর মান দুইটা এই কারণে আসতেছে যে অ্যাকচুয়ালি দেখো আমাদের এরকম হতে পারতো যে এই বস্তুটা সরাসরি এখানে চলে আসছে, সেটা হতে পারতো, আবার ঘুরে এদিক দিয়ে চলে আসতেছে, তার মানে দুইটা কেস হচ্ছে, এই দুইটা কেসের জন্য আমার টি এর মান ভিন্ন। বিষয়টা এরকম হতে পারতো যেটা মাটির ছিদ্র করে ভিতরে চলে আসতেছে, এরকম আবার হতে পারতো উপর দিয়ে ঘুরে আসতেছে। তার মানে টি এর মান দেখবে একটা মাইনাস আসতেছে। মাইনাস মানে কি বোঝায়? যে ওই টাইমেরও আগে যখন বস্তুটা এখানে ছিল, দেখো যখন বস্তুটা এখানে ছিল তারও আগে একটু চিন্তা করো, এখানে যখন ছিল টাইম জিরো, তো তারও 2 মিনিট আগে বা কয়েক সেকেন্ড আগে যদি চিন্তা করো, তারও আগে বস্তুটা এখানে ছিল না?
যদি আমি টোটাল কার্ভের কথা চিন্তা করি, ধরো এখান থেকে উঠে এইভাবে যে এইভাবে ফিরে আসতেছে, তো এইখান থেকে যখন এইখানে গেছে, এইখানে যাওয়ার পর আমার টাইমটা হয়েছে 0। তাহলে এইখানকার আগে যে যে জায়গাটুকু ছিল, এই পোর্শনে যখন বস্তুটা ছিল, তখন কিন্তু আলটিমেটলি থিওরিটিক্যালি, মানে প্র্যাকটিক্যালি না, থিওরিক্যালি আমাদের এখানে মানটা ছিল মাইনাস, টি এর মান ঋণাত্মক ছিল, যেহেতু আমি এখানে ইনিশিয়াল পয়েন্ট টি এর মান 0 ধরে নিয়েছি। এই জন্য দেখবা টি এর একটা প্লাস মান আসবে, একটা মাইনাস মানও আসবে। মাইনাস মান মানে বোঝায় যে কতক্ষণ আগে সে এখানে এই পয়েন্টে ছিল, মাইনাস মান মানে বোঝাবে কতক্ষণ আগে এই পয়েন্টে ছিল, আর প্লাস মান মানে বোঝাবে এইখানে ঘুরে এসে এইখানে আসতে কত সময় লাগতেছে। তাহলে টি এর একটা প্লাস মান পাবা, যে প্লাস মানটা পাবা ওইটাই হলো অ্যাকচুয়ালি আমার ম্যাথের অ্যান্সার। জাস্ট এটা ক্যালকুলেটারে বসালেই অ্যান্সার পেয়ে যাবা। ওকে, বুঝতে পেরেছেন একটু জানাও। হ্যাঁ, 5.65 আর হলো -3.16। ইয়েস, জাস্ট এটা ক্যালকুলেটারে বসাবো। আমার কাছে এখন হাতে ক্যালকুলেটার নেই, যার কারণে আমি সলভটা করতে পারতেছি না। জাস্ট ক্যালকুলেটারে বসালে এখান থেকে অ্যান্সার চলে আসবে। তাহলে এই পড়ন্ত বস্তু সংক্রান্ত প্রবলেম আশা করি এখান থেকে তোমরা খুব সহজে সলভ করে ফেলতে পারবা। এখন আমরা ছোট্ট একটা প্রবলেম করব, লিফট সংক্রান্ত প্রবলেম। আর লিফটের আগে আরেকটা বেলুনের প্রবলেম করি। বেলুনের প্রবলেম করলে লিফটের প্রবলেম করতে আমাদের সুবিধা হবে। তোমাদের কিছু হোমওয়ার্কও দিয়ে দিব, যে হোমওয়ার্কগুলো তোমরা সাবমিট করবা নোটের সাথে। ক্লাসটা একটু লম্বা হবে, একটু ধৈর্য সহকারে দেখো। আচ্ছা, পড়ন্ত বস্তুর আরেকটা ম্যাথ, পড়ন্ত বস্তু না অ্যাকচুয়ালি এটা এটা এমনিতে প্রথম অঙ্কের মধ্যে পড়বে, যে স্থির অবস্থায় একটি বেলুনের উপর ক্রিয়ারত অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেলুনটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ঊর্ধ্বগামী হলে এর উপর অভিকর্ষ ত্বরণের মান কত? তার মানে একটা বেলুন, এই বেলুনটা কিনা আমাদের একটা ঊর্ধ্বমুখী ত্বরণে উপরে উঠতেছে। কত ত্বরণ? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠতেছে। আর নর্মালি এটার উপরে কাজ করতেছে জি ত্বরণ, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন প্রশ্ন করা হয়েছে এই বেলুনের উপরে বেলুনের অভিকর্ষ ত্বরণ কত? অভিকর্ষ ত্বরণ কত? এই বেলুনের উপর অভিকর্ষ ত্বরণ কত? এই বেলুনটা 2 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠতেছে। বেলুনটা 2 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠতেছে। আর নর্মালি এই বেলুনটা যেখানে উঠতেছে সেখানে আমার জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড। এখন বলছে বেলুনের অভিকর্ষ ত্বরণের মান কত? দেখি কে কে সঠিক অ্যান্সার দিচ্ছ, দেখি কে কে অ্যান্সার দিতে পারতেছো। হ্যাঁ, আগের প্রশ্নটা অ্যান্সার দিয়ে যাচ্ছ এখনো। হ্যাঁ রাইট, আগের প্রশ্নটা অ্যান্সার দিচ্ছ। 9.8 নিচের দিকে, 9.8 নিচের দিকে, না 7.8 নিচের দিকে দিছো একজন। আমরা দেখি কোনটা অ্যান্সার হয়। সেভেন পয়েন্ট এইট নিচের দিকে দিছো। আচ্ছা, এখানে আমাদের কিছু বিষয়টা বুঝতে হবে যে ত্বরণ অ্যাকচুয়ালি কোথা থেকে আসে। ত্বরণ অ্যাকচুয়ালি আসে আমাদের এফ ইকুয়াল টু এম এ যদি চিন্তা করি, এফ ইকুয়াল টু এম এ, আমাদের এই ফোর্স থেকে অ্যাকচুয়ালি ত্বরণটা আসে। ঠিক আছে, ত্বরণটা অ্যাকচুয়ালি আসে আমাদের ফোর্স থেকে। তো এর উপরে আমাদের দেখতে হবে যে ঊর্ধ্বমুখী ফোর্সটা কত কাজ করতেছে। তোমরা জানো যে এটা জি ত্বরণের নিচের দিকে কাজ করতেছে, মানে এটার ওজন কাজ করতেছে। ধরো এমজি যদি চিন্তা করি, এমজি কাজ করতেছে নিচের দিকে। আর এমজি নিচের দিকে কাজ করার ফলে এর উপর প্রতিক্রিয়া বল যেটা কাজ করতেছে, প্রতিক্রিয়া বল কিন্তু অ্যাকচুয়ালি কাজ করতেছে উপরের দিকে, যেটাও এমজি পরিমাণ। এই মানে বেলুনটা যখন উপরের দিকে উঠতেছে তখন এর উপরে আমাদের, যদি আমি বলি যে তোমার বাধা দেওয়া বল কতটুকু কাজ করতেছে, তো বাধাদানকারী বল আমাদের হিসাব করতে হবে, যেখানে প্রতিক্রিয়া বল কাজ করতেছে এমজি। বা একটা চিন্তা করো, ধরো লিফট তোমার উপরের দিকে উঠতেছে। ধরো তুমি লিফটে দাঁড়িয়ে আসো, এটা লিফট দিয়ে বোঝালে সুবিধা হয় যে তুমি ধরো এই লিফটে দাঁড়িয়ে আছো, এই ধরো তুমি, আমার আঁকা আঁকি এত ভালো না, ধরো হাত উঁচা করে ভয় দাঁড়িয়ে আসো। এই ধরো তুমি একটা লিফটে দাঁড়িয়ে আসো, এটা একটা লিফট। তো লিফটটা যখন উপরের দিকে উঠতেছে, তোমার উপর প্রতিক্রিয়া বল কত হচ্ছে একটু চিন্তা করো। তুমি লিফটকে এমজি বল দিচ্ছ,
ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু লিফট তোমাকে কত বল দিচ্ছে? লিফট কিন্তু তোমাকে আবার mg বল দিচ্ছে। আর লিফটটা যেহেতু এ ত্বরণে উঠতেছে, মানে লিফটটা যদি স্থির থাকতো তখন তোমাকে mg বল উপরের দিকে দিচ্ছে। আবার সে এ ত্বরণে উঠতেছে, তার মানে এখানে m এ পরিমাণ ফোর্স তোমাকে এক্সট্রা করে দিচ্ছে। তার মানে যখন আমাদের উপরের দিকে ওঠে বিষয়টা, যখন আমাদের উপরের দিকে ওঠে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের দেখো এখানে কেস দেখলে বুঝতে পারবা যে আমাদের যে লব্ধি ফোর্সটা হয়, ফোর্সটা আমাদের যদি উপরের দিকে হিসাব করি, উপরের দিকে আমার নিট ফোর্স হবে m ইন্টু এই ত্বরণ প্লাস এই ত্বরণ। তার মানে যদি শুধু ত্বরণ হিসাব করি তাহলে g প্লাস a, আলটিমেটলি আমার ত্বরণটা তাহলে কি হচ্ছে 9.8 প্লাস 2 এটা হবে। তো যে অ্যান্সার দিছো যে 7.8, অ্যাকচুয়ালি তার অ্যান্সারটা কিন্তু ভুল দাঁড়াইছে। হ্যাঁ, নাফিউস জিসান স্বাচ্ছন্দ্য, আচ্ছা হ্যাঁ স্বাচ্ছন্দ্য, সে সঠিক অ্যান্সার দিয়েছো, রাইট। হ্যাঁ 11.8, অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে 11.8। কেন হবে আশা করি এই লিফটের উদাহরণটা দেখলে বুঝবা, লিফটের উদাহরণ দিয়ে আমাদের বুঝতে সুবিধা হয় বেশি। ওকে, তো এই ছিল আমাদের এইখানকার সমস্যা। এই জন্য আমাদের বুঝতে হবে যে ওই একটা যে বস্তুটার উপর আসছে ওই বস্তুটার উপর আমার নিট ফোর্স কত কাজ করতেছে। যখন আমি নিট ফোর্স বের করতে পারবো, ওই নিট ফোর্স থেকে আমি তখন ত্বরণটা বের করতে পারবো। তো ফোর্স থেকে অ্যাকচুয়ালি ত্বরণটা আসে নিউটনের সূত্র অনুসারে। এরপর আর কোন প্রবলেম করা যায়? আচ্ছা, আমরা এখানে একটা ইন্টারেস্টিং প্রবলেম দেখব, খুবই মজার প্রবলেম, খুব ইজি একটা প্রবলেম। এটা অ্যাকচুয়ালি এটার মধ্যে পড়ে না। তাহলে আমরা কি কি শিখলাম এখানে? গতির সমীকরণ শেষ, পরন্ত বস্তুর সমীকরণও করছি, গড় দ্রুতি আর আপেক্ষিক বেগ। অ্যাকচুয়ালি আজকে সময় স্বল্পতার কারণে এটা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। এই টপিকটা বাদ থাকলো, মনে রাখবা ভাইয়া অন্যদিন আলোচনা করবে। এখন আমরা কিছু স্পেশাল প্রবলেম দেখব। এগুলো অ্যাকচুয়ালি তোমার গতি, বেগ, নিউটনীয় বলবিদ্যা সব কিছু মিলানো, যার কারণে আমি এগুলোকে নাম দিচ্ছি স্পেশাল প্রবলেম। সুন্দর একটা প্রবলেম দেখব, যার কারণে এখন বলবিদ্যার মধ্যে একটু ঢুকে যাবো। একটু ছোটোখাটো কনসেপ্ট লাগবে বলবিদ্যার। এই প্রবলেম করিয়ে আমরা আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করে ক্লাস শেষ করে দিব। ওকে, দেখো খুব সহজ একটা প্রবলেম। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করায় ভরবেগ 5 সেকেন্ডে 100 কেজি পার মিটার স্কোয়ার বৃদ্ধি পায়, কেজি মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। তাহলে কোনো একটা বস্তুর ওপরে, ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুর ওপরে আমি বল প্রয়োগ করছি, এফ বল প্রয়োগ করছি, যার ফলে 5 সেকেন্ডে এর ভরবেগ হয়েছে 100 কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগ সেহেতু ভর আর বেগের গুণফল, তাই না? এখন এখানে প্রশ্ন করা হয়েছে যে এখানে আমার প্রযুক্ত বল কত। দেখি কে অ্যান্সার করতে পারো। প্রযুক্ত বল কত? এটা জাস্ট নিউটনের ফর্মুলা, আর কিছু না। আমাদের বলছে যে একটা বস্তু, এই বস্তুর উপর আমি এফ ফোর্স অ্যাপ্লাই করছি, যার ফলে 5 সেকেন্ডে এর ভরবেগ হয়েছে, 5 সেকেন্ডে আমার ভরবেগ হয়ে গেছে 100 কেজি মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ডে আমার ভরবেগের যে চেঞ্জটা হয়েছে, আচ্ছা একজন জিজ্ঞেস ভাইয়া গড়বেগ নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। আচ্ছা আমরা নেক্সট ক্লাসে গড়বেগ নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। নেক্সট একদিন ক্লাস নিব, সেদিন গড়বেগ নিয়ে আলোচনা করবো। অ্যাকচুয়ালি আজকে ক্লাসটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, এতক্ষণ ক্লাস হয়তো তোমাদের ধৈর্য যাচ্ছে না। ক্লাসের অ্যাটেন্ডেন্স দেখে বোঝা যাচ্ছে যে তোমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, ভাইয়া অনেক বেশি বিরক্ত করতেছে তোমাদের। নেক্সট দিন ইনশাআল্লাহ আলোচনা করবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি এখন এই প্রশ্নটা দেখো, এই প্রশ্ন আমাদের বলা হয়েছে যে 5 সেকেন্ডে আমার ভরবেগ হয়েছে এত, তাহলে প্রযুক্ত বল কত ছিল? এখনও কেউ অ্যান্সার দাওনি, দেখি কে আগে অ্যান্সার দেয়। সবার আগে কে অ্যান্সার দেয় দেখি। ওকে, কে সবার আগে অ্যান্সার দেয় দেখি। এখনও কেউ অ্যান্সার দাও নাই। তার মানে নিউটনের, হ্যাঁ একজন অ্যান্সার দিয়েছো 500, একজন অ্যান্সার দিয়েছো 20, হ্যাঁ একজন অ্যান্সার দিয়েছো 500, একজন অ্যান্সার দিয়েছো 20। কাটটা নিব 20 নিউটন। আবার অ্যান্সার মাহাদি আল হাসান অ্যান্সার দিয়েছো 20 নিউটন, মাহির আসিফ মুগ্ধ অ্যান্সার দিয়েছো 20 নিউটন, সোহাগ অ্যান্সার দিয়েছো 20 নিউটন। হ্যাঁ রাইট। আমরা যদি জাস্ট নিউটনের সেকেন্ড লর দিকে একটু দেখি, নিউটনের ফার্স্ট ল কী ছিল? নিউটনের ফার্স্ট ল ছিল, এই নিউটনের লগুলো নিয়ে যদি বলি, অ্যাকচুয়ালি 2-3 ঘন্টা বললেও শেষ হবে না। নিউটনের ফার্স্ট ল এমন একটা বিষয় ছিল যেখানে আমার নিউটনের প্রথম সূত্র প্রথমে আমাদের বল নামে কিছু একটা যে আছে এটা ধারণা দেয়, সোজা কথায় বলের ধারণা দেয়।
মানে সূত্রগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি তৈরি, যে প্রথম সূত্র আমাকে বোঝাচ্ছে যে না আমার প্রকৃতিতে বল নামে কিছু একটা আছে, তো কি আছে, কিভাবে আছে, বা এই পরিমাণগত ধারণাটা আমরা পাই নিউটনের সেকেন্ড লতে। তার মানে প্রকৃতিতে বল আছে এটা পাই আমি ফার্স্ট লতে, মানে বলের জাস্ট ধারণা। সেকেন্ড লতে পাই যে বল অ্যাকচুয়ালি কী জিনিস, আর থার্ড লতে যে একটা বল কাজ করলে কিভাবে কাজ করে সেই ধারণাটা পাই। হয়তো আমরা এভাবে রিলেট করে কখনো পড়ি নাই, আমরা জানি যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা সিকোয়েন্সিয়ালি একটা সম্পর্ক আছে। যে নিউটনের প্রথম সূত্র আমাদের সর্বপ্রথম যে ধারণা দেয় যে এখানে আমার বল নামে কিছু একটা আছে, যে ওই যে তোমাদের বলা ছিল যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু সমান্তরালে চলতে থাকে। তার মানে বল এমন একটা জিনিস যে কিনা আমার বেগের চেঞ্জ করে, ওখানে এরকম কথা বলা ছিল। আর সেকেন্ড লতে যেটা বলছে যে কোনো একটা নির্দিষ্ট দিকে ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এফ ইকুয়াল টু লিখতে পারি ভরবেগের পরিবর্তন, আর হার মানে কি বোঝায় প্রতি একক সময়ে, তার মানে অবশ্যই সময় দিয়ে ভাগ করতে হবে, তাই না? তো ভরবেগের পরিবর্তন কত আছে আমার, দেখো ভরবেগের পরিবর্তন আছে আমাদের 100, আর এখানে আমাদের সময় আছে 5 সেকেন্ড, এত নিউটন, তার মানে আসতেছে আমাদের 20 নিউটন। তো 20 নিউটন যারা অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার 100% কারেক্ট। প্রযুক্ত বল কি বলা আছে, প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। যারা এখনো বুঝো নাই তাদের ক্ষেত্রে আমি বলবো, ধরো একটু ঐকিক নিয়মে দেখায়, দেখো ডেল্টা টি সময়ে আমার ভরবেগে চেঞ্জ হয়েছে ডেল্টা পি পরিমাণ, তাহলে একক সময় কত হবে, একক সময় হবে ডেল্টা পি ডিভাইড বাই ডেল্টা টি। আর একক সময় যেটা হয় সেটাকে হয়তো তোমরা জানো যে হার বলা হয়, আর এইটাই আমার ইকুইভ্যালেন্ট টু কত, এফ। আর এসআই ইউনিটের ক্ষেত্রে আমার এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিয়ে কনস্ট্যান্ট বসালে সেই কনস্ট্যান্টের মানটা হয় 1। কনস্ট্যান্টের মান যদি আমি 1 ধরে নিই সেক্ষেত্রে লিখতে পারি ডেল্টা পি ডিভাইড বাই ডেল্টা টি, মানে ভরবেগের পরিবর্তন আর টাইমের পরিবর্তন, সেটা হলো আমার এফ এর মান। আশা করি সেখান থেকে তোমরা খুব সহজেই পেয়ে যাবা যে আমাদের এখানে ফোর্স কত। রাইট, তার মানে এখানে তুমি ফোর্সটা পেয়ে যাবা। এখন দেখো আমরা এখানে তো খুব একটা ইজি প্রবলেম দেখলাম, তো এই ইজি প্রবলেম থেকে আমরা এখন আরেকটু অ্যাডভান্স প্রবলেমের দিকে যাবো, একটু কঠিন প্রবলেমের দিকে যাব, কিন্তু প্রবলেমটা খুব ইন্টারেস্টিং। তোমরা যারা একটু মনোযোগ দিয়ে দেখবা যে কত ইন্টারেস্টিং একটা প্রবলেম। রিয়েল লাইফের ক্ষেত্রে অনেক প্রযোজ্য, প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রে সেম। আমি এখানে যে ফর্মুলাটা ইউজ করছি না, যে এফ ইকুয়াল টু ডেল্টা পি ভরবেগের পরিবর্তন আর সময় পরিবর্তন, এই ফর্মুলা দিয়ে ম্যাথটা হয়ে যাবে। আমি আবার হিন্টস দিয়ে দিলাম অলরেডি, এই ফর্মুলা দিয়ে ম্যাথটা হয়ে যাবে। ম্যাথটা কি আমি একটু লিখি। আমি বাংলায় লেখার থেকে আমি জাস্ট চিত্র বোঝাই, চিত্র দেখালে তুমি বুঝতে পারবা। যে আনুভূমিকভাবে একটা কল আসছে, মনে করো একটা পানির, এই যে একটা পাইপ দিয়ে পানি বের হচ্ছে, তোমরা হয়তো দেখবা যে গ্রামে অনেক সময় সেচের পানি দেয়, এরকম ধরো একটা পাইপ, এই পাইপ দিয়ে আমার পানি বের হচ্ছে। এই পাইপের যে প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশনাল এরিয়া, এই প্রস্থচ্ছেদ বাংলা নামটাই কেমন জানি লাগে, যার কারণে আমি সবসময় ইংলিশ নামটা ইউজ করার চেষ্টা করি, ক্রস সেকশনাল এরিয়া, এটা শুনতে ভালো লাগে। প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল মানে উচ্চারণ করতে কেমন লাগে। তো এই যে আমাদের এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে, এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে, প্রচ্ছদের ক্ষেত্রফল এই ইকুয়াল টু দেওয়া আছে আমার 10⁻1 মিটার স্কোয়ার, 10⁻1 মিটার স্কোয়ার। আর এদিক দিয়ে যে আমার পানি যাচ্ছে, এদিক দিয়ে পানি যাচ্ছে, এই পানি যাওয়ার ফলে এইখানে একটা সামনে দেওয়াল আছে, এই দেওয়ালে যে আঘাত করতেছে। সিনারিওটা খেয়াল করো, এই একটা পাইপ বা নল, এই নল দিয়ে আমার পানি আসতেছে, এখানে পানি যাওয়ার ভেলোসিটিটা বলে দিচ্ছে যে পানি যাওয়ার বেগ, পানি যাচ্ছে কত বেগে, 15 মিটার পার সেকেন্ড বেগে। এই একটা পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে 15 মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে 15 মিটার করে পানি যাচ্ছে, এরকম একটা বিষয়। 15 মিটার করে পানি যাচ্ছে, এই পানিগুলো যে এই দেওয়ালের লম্বভাবে আঘাত করতেছে, এই দেওয়ালে যে লম্বভাবে আঘাত করতেছে, ধরে নাও এখান থেকে কিছু ব্যাক আসবে না, মানে সম্পূর্ণটাই যে আঘাত করবে। তার মানে এখানকার যে পানি আছে, এই পানিটা এখানে যে আঘাত করতেছে, তো যেহেতু আমাদের ফেরত আসবে না, ব্যাক করবে না, ওখানে যে থেমে যাবে, তার মানে এখানে যাওয়ার পর আমার ভ্যালোসিটিটা হয়ে যাবে আলটিমেটলি 0, যেহেতু থেমে যাচ্ছে 0 মিটার পার সেকেন্ড, v2, এটা v1 নাম দিলাম। সিনারিওটা বুঝতে পারছো যে আমাদের এখানে একটা পাইপ আছে, যে পাইপের মধ্য দিয়ে 15 মিটার পার সেকেন্ড বেগে পানি যাচ্ছে,
যে পাইপের ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে 100 × 2 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, আর এখান থেকে যে পানিটা বের হচ্ছে, বের হয়ে এখানে একটা দেওয়ালে ধাক্কা খাচ্ছে। এখন প্রশ্ন করা হয়েছে দেওয়ালের ওপর প্রযুক্ত বল কত। দেখো কি দেওয়া আছে আর কি চাইছে, দেওয়ালের ওপর প্রযুক্ত বল কত। এটা আমাদের আজকের মধ্যে সবচেয়ে কঠিন প্রবলেম। একটু চেষ্টা করে দেখো পারো কিনা, না হলে তো ভাই আসছি সলভ করে দেওয়ার জন্য। দেওয়ালের ওপর প্রযুক্ত বল কত। অ্যাকচুয়ালি কঠিন প্রবলেমগুলো করলেই মজা পাওয়া যায়, যে প্রবলেমের অ্যাকচুয়ালি মিনিংটা বোঝা যায়। প্রশ্ন বুঝতে পারছো না কেন আগে জানাও, যে প্রশ্নটা বুঝতে পারছো কিনা। প্রশ্নটা বুঝতে পারছো কিনা আগে জানাও। যদি প্রশ্ন বুঝতে পারো তাহলে আমরা সলভের দিকে আগাবো। একজন লিখেছে উফ ভাইয়া আমি পি এর মান বের করে ফেলেছিলাম। রাইট, হ্যাঁ তোমরা আগের ম্যাথটা এখন ছেড়ে দাও, এই ম্যাথটা ট্রাই করো। আমি ফর্মুলা লিখে দিছি, এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথটা করতে পারবো। একটু চিন্তা করো, একটু চিন্তা করলে বের করতে পারবা। হ্যাঁ বুঝতে পেরেছো ভাইয়া, একজন জানিয়েছো বুঝতে পেরেছি প্রশ্নটা। হ্যাঁ, যদি প্রশ্নটা বুঝে থাকো অ্যান্সারের জন্য অ্যাপ্রোচ করো। ওকে, দেখো আমি তোমাদের একটু হেল্প করি। এফ ইকুয়াল টু, যদি আমাদের ফোর্স বের করতে হয়, এই ফোর্স বের করতে গেলে কি বের করতে হবে, ভরবেগের পরিবর্তন ডিভাইড বাই আমাদের কতটুকু টাইমে ভরবেগের পরিবর্তনটা হয়েছে। তো নিউটনের প্রথম সূত্র কি বলে, কোনো একটা নির্দিষ্ট দিকে ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এখানে যে পানিগুলো আছে, এই পানিগুলো কি ভরবেগে যাচ্ছে, বা এই পানিগুলোর ভরবেগের পরিবর্তনের হার যদি আমি বের করতে পারি, তাহলে ওইটাকে জাস্ট মাইনাস করে দিলেই আমি কিন্তু ওই যে ক্রিয়া প্রতিক্রিয়া বল যেরকম, যে এইটা যে ভরবেগে যাবে, এটাকে এটা যেই ফোর্সটা এখানে আঘাত করবে সেই ফোর্সটাই কিন্তু দেওয়াল ফেরত দিবে। তার মানে ক্রিয়া প্রতিক্রিয়া অনুসারে আমরা যদি জাস্ট পানির ভরবেগের পরিবর্তনের হার বের করতে পারি, তাহলে ওইটাকে আগে জাস্ট মাইনাস বসায় দিলেই সেটা হবে আমাদের দেওয়ালের উপর প্রযুক্ত বল। তাহলে আমার প্রথম কাজ হলো পানির ভরবেগের পরিবর্তনের হার বের করা। এর জন্য কি বের করতে হবে, তাহলে ভরবেগের পরিবর্তন বের করতে হবে। তাহলে এম ইন্টু V2 মাইনাস V1, এটা ভরবেগের পরিবর্তন, ডেল্টা পি। এখন দেখো V2 মান আমার দেওয়া আছে, V2 মান আমি কত পাচ্ছি, যেহেতু থেমে যাচ্ছে, V2 মান 0, V1 এর মান আছে আমার 15। তাহলে এখানে আমার মেইন চ্যালেঞ্জটা হচ্ছে এম এর মান বের করা। এখানে দেখো কোথাও এম এর মান বলা নাই। এটাই হলো আমার অঙ্কের সবচেয়ে কঠিন পার্ট, যে এম আমি কীভাবে বের করব। এম এর জন্য আমার যে জিনিসটা হেল্প করবে, যেটা হেল্প করবে, এখানে যে বেগ দেওয়া আছে, এই বেগ আর হলো ক্রস সেকশনাল এরিয়া, দেখো এটা কোনো কাজে লাগাই নাই। আমি জানি রো ইকুয়াল টু এম বাই ভি, তাই না? তো সেখান থেকে এম ইকুয়াল টু হবে রো ভি। তো পানির ক্ষেত্রে রো তো আমি জানি, সামহাও যদি আমরা ভি মানে আয়তনটা বের করতে পারি, এটা কিন্তু আয়তনের ভি, ক্যাপিটাল ভি, আমি সামহাও যদি এই আয়তনটা বের করতে পারি, তাহলে কিন্তু আমি ম্যাস পেয়ে যাব। আর তোমরা খুব ভালো মতো জানো যে আয়তন ইকুয়াল টু হয় ক্ষেত্রফল ইন্টু লেন্থ একটা। এখন দেখো বেগের মান কত দেওয়া ছিল, 15 মিটার পার সেকেন্ড। এটা দিয়ে কি বোঝায়, প্রতি 15 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। তাহলে আমি ধরে নিই এখানে 1 সেকেন্ডে কতটুকু যাচ্ছে। 1 সেকেন্ড যদি টাইম ধরে নিই, আমি 1 সেকেন্ড টাইম ধরে নিলাম, 1 সেকেন্ডে আমার পানি এখানে ভর্তি হচ্ছে 15 মিটার করে। তাহলে দেখো আমি টাইমটা ধরে নিচ্ছি 1 সেকেন্ড, 1 সেকেন্ডে আমার পানি যাচ্ছে 15 মিটার করে। তাহলে দেখো এটার ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে 10⁻² মিটার স্কোয়ার। তাহলে এটা লেন্থ দেখো আমি পেয়ে গেছি 15, কি ধরে, টাইমটা 1 সেকেন্ড ধরে। টাইমটা যদি আমি এখানে 2 সেকেন্ড ধরতাম, টাইম 2 সেকেন্ড ধরলে আমার এই লেন্থটা ধরা লাগতো 30। টাইম যদি 3 সেকেন্ড ধরতাম, তাহলে এখানে ধরা লাগতো 45, মানে 45। তাহলে এটা জাস্ট এটা গুণ করলে আমি কিন্তু এখান থেকে এটা পেয়ে যাব। তার মানে এখান থেকে আমি লিখতে পারি যে আমার এফ, এইখানে লিখে ফেলি, এফ ইকুয়াল টু এম V2 মাইনাস V1 ডিভাইড বাই টি। আর এখান থেকে এম এর মান আমি কি লিখতে পারবো, এম এর মান দেখো রো এল, রো এ এল, V2 মাইনাস V1
ডিভাইড বাই টি। এখন এই যে এল বাই টি এটা মানে কিন্তু আমাদের আলটিমেটলি ভেলোসিটি বা বেগ। তার মানে এখান থেকে আমি লিখতে পারবো রো এ ভেলোসিটি ভি টু, এটা ভেলোসিটি মানে ভি ওয়ান, অ্যাকচুয়ালি ভি ওয়ান লিখি, ভি টু মাইনাস ভি ওয়ান। এখন দেখো সব মানটা তোমার জানা, তুমি রো জানো, এরিয়া জানো, ভি ওয়ানের মান জানো, ভি টুর মান জানো, ভি ওয়ানের মান জানো। সব মানগুলো বসিয়ে দিলে তুমি পাবা অ্যাকচুয়ালি এই পানির ভরবেগের পরিবর্তনের হার কত। আর পানির ভরবেগের পরিবর্তনের আগে জাস্ট একটা মাইনাস দিলেই তুমি পেয়ে যাবা দেওয়ালের উপর প্রযুক্ত বল কত। এখানে যদি মান বসাও, মান বসালে আলটিমেটলি আসবে 1000 10 কিউব ইন্টু এরিয়া 10⁻², ভি এর মান আমার 15, এখানে হবে -15, আলটিমেটলি মানটা আসবে মাইনাসে। আর দেওয়ালের উপর প্রযুক্ত বল যখন বের করবা এই মাইনাস শুরুতে আরেকটা মাইনাস হবে, মাইনাসে আলটিমেটলি প্লাস হয়ে যাবে। এটাই আমাদের আজকের মধ্যে মোস্ট কঠিন প্রবলেম। ওকে, হ্যাঁ রাইট। হ্যাঁ রাইট, পি ভি ইকুয়াল টু এম, রাইট রাইট, জি ভাইয়া রাইট। আশা করি বুঝতে পারছো তার মানে। আচ্ছা হ্যাঁ, একজন লিখেছো অ্যান্সার আসছে 22,500 নিউটন। হ্যাঁ রাইট, এরকমই ভ্যালু আসবে অনেকটা। এখানে জাস্ট মান বসাবা তাহলে চলে আসবে, এখানে জাস্ট মান বসালে চলে আসবে। এখানে কিন্তু আর স্পেশাল কিছু নেই, এখানে হবে মোটামুটি 15 স্কোয়ার ইন্টু 10। হ্যাঁ রাইট, এটা হবে। আশা করি বুঝতে পারছো। তো এই প্রবলেমটা যদি তুমি বুঝে থাকো তাহলে আশা করি তুমি এই প্রবলেমের মানে অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং মানে তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বোঝায়, যে তুমি যত বেশি প্রবলেম সলভ করতে পারবা, হয়তো এই প্রবলেমটাই হুবহু তোমার পরীক্ষায় আসবে না, কিন্তু যখন তুমি প্রবলেম সলভ করবা তোমার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে অ্যাবিলিটি বা সৃজনশীল চিন্তার যে অ্যাবিলিটি সেটা তোমার বিল্ড আপ করবে। আর এই সৃজনশীল চিন্তার ক্ষমতা বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্ষমতা যেটা, এইটাই তোমার ফিউচারে অনেক বেশি হেল্প করবে। তুমি যে কোনো পরীক্ষা দিতে চাও বা যে কোনো কাজ করতে যাও, এই ক্রিটিক্যাল থিঙ্কিংটাই দরকার। মানুষ আর অন্যান্য প্রাণীর মধ্যে তফাৎ যদি বলো, এই ক্রিটিক্যাল থিঙ্কিংটাই। যার কারণে আমাদের কিন্তু সবসময় এই সৃজনশীলতার দিকে নজর দিতে হবে। এরপরে এগুলো যদি আমি করি তাহলে কিন্তু আমাদের চিন্তা ক্ষমতা বাড়বে, আমাদের ভর্তি পরীক্ষা বলো বা আমাদের রিয়েল লাইফে কোনো প্রবলেমের কথা বলো, সেগুলো আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারবো। ওকে, তো আজকের কাজটা অলরেডি অনেক বেশি লেন্দি হয়ে গেছে, আর আজকে বেশি ক্লাস লম্বা করব না। আর আমার যে ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা, ভাইয়ার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা না হয় আরেকদিন বলবো, কি বলো তোমরা? নাকি আজকে শুনতে যাচ্ছ? আজকে যেহেতু আমাদের অলরেডি অনেকে না খেয়ে ক্লাস করতেছো, অনেকের বাসায় কাজ থাকতে পারে, অলরেডি আমাদের ক্লাস 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, যার কারণে আজকে আর বাড়াচ্ছি না। ইনশাআল্লাহ নেক্সট দিনে আমরা আমাদের যে বাকি প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো করব, আর আমার যে নিজস্ব ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা সেটা বলে ফেলবো। ওকে, আর অবশ্যই ক্লাসে শেয়ার করবা, আর নোট কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে। আচ্ছা, অনেকে বলছে আজকেই শুনবো, আজই বলেন, আজকেই বলেন। আচ্ছা ঠিক আছে, ছোট্ট করে বলি যে আমাদের ভর্তি পরীক্ষার সময়, আমি তো ভর্তি পরীক্ষা তোমরা জানো যে ছেলেদের জন্য নটরডেম কলেজ আর সেন্ট জোসেফ কলেজে ভর্তি পরীক্ষা হয়। তো নটরডেম পরীক্ষা কিছুদিন আগে হয়েছিল, তারপর সেন্ট জোসেফ পরীক্ষা হয়েছিল। তো নটরডেমে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখা যেত, মানে আমি যে ইয়ারে পরীক্ষা দিচ্ছি তার আগের বছরগুলোতে দেখা যেত যে রিটেন এক্সাম আসতো। তো আমাদের সময় যখন আমি পরীক্ষা দিতে যাই, আমার পরীক্ষা ছিল একদম সকালের শিফটে, প্রথম দিনেই। অনেক আগ্রহ সহকারে আগে রেজিস্ট্রেশন করছিলাম, যার ফলশ্রুতিতে অনেক আগে আমার পরীক্ষা ছিল, একদম প্রথম দিকে পরীক্ষা ছিল। তো পরীক্ষা দিতে যাই, দেখি যে আমাদের 30টা MCQ ছিল, 30টা MCQর জন্য আমার সময় ছিল 30 মিনিট। তো পরীক্ষা দিলাম, তার কয়েকদিন পরেই ছিল আমার সেন্ট জোসেফের পরীক্ষা। তো নটরডেমের ভর্তি পরীক্ষার রেজাল্ট অ্যাকচুয়ালি অত ভালো হয় নাই। আর সেন্ট জোসেফের কথা বলি, সেন্ট জোসেফে যখন রেজাল্ট আসে, পত্রিকায় রেজাল্ট দেয়, ওয়েবসাইটেও রেজাল্ট দিয়ে দেয়। তো তোমরা দেখবা যে পত্রিকার রেজাল্ট দেখতে পারবা বা তোমার ওয়েবসাইটেও রেজাল্ট দেখতে পারবা। তো রেজাল্ট যখন আসে, আমি যখন প্রথম ফর্ম তুলতে যাই, সেন্ট জোসেফের কথা যদি বলি, নটরডেম কলেজ অ্যাকচুয়ালি অনেক ভালো, কোনোভাবে খারাপ বলছি না, কিন্তু কেন জানি সেন্ট জোসেফের উপরে আমার বেশি মায়া পড়ে গেছিলো। কলেজ ভালো বলে না, ওইখানকার অ্যাকচুয়ালি যদি কেউ তোমরা সেন্ট জোসেফ কলেজে যাও, ওখানকার যে পরিবেশ বলো বা ওই ক্যাম্পাসটা সোজা কথায়, যে সেন্ট জোসেফের মতো সুন্দর ক্যাম্পাস মনে হয় খুব কম কলেজে আছে।
তোমরা যদি কখনো যাওয়ার সৌভাগ্য হয় অবশ্যই যাবা, যদি গেলেই বুঝতে পারবা যে কলেজের ক্যাম্পাসটা কত সুন্দর। তো যখন আমি তখন ফর্ম তুলতে যাই, নটরডেমে ফর্ম যখন তুলছিলাম, অ্যাকচুয়ালি নটরডেমে যাওয়া লাগে নাই, অনলাইনে ফর্ম পূরণ করছিলাম, কিন্তু সেন্ট জোসেফে যখন ফর্ম তুলি তখন আমি নিজে কলেজে যেয়ে ফর্ম তোলা লাগছিল, যার কারণে কলেজের প্রতি একটা মায়া পড়ে গেছিলো সেন্ট জোসেফ কলেজের উপরে। তো যার ফলে ওইখানকার পরীক্ষাটা অনেক বেশি ভালো হয়। এরপরে আমাদের ভাইবার জন্য ডাকা হয়। তো আমি ভাবছিলাম ভাইভাতে মনে হয় কি না কি ধরবে, অনেক মানে ভাইবা নিয়ে অনেকে বেশি চিন্তায় থাকো যে ভাইভাতে মনে হয় কোনো প্রশ্ন ধরবে কি না, আমার ভাইবার জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হবে কি না, এরকম অনেকের মনে অনেক প্রশ্ন থাকে। তো দেখবা বড় ভাইদের কাছে, ম্যাক্সিমাম ভাইদের কাছে শুনবা তাদের ভাইবারটা হয় অ্যাকচুয়ালি জাস্ট কমিউনিকেশন, তোমার সাথে সে কথা বলবে, গল্প করবে, আর কিচ্ছু না। তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না। দু একটা টিচার থাকে যে কিনা ধরো তোমাকে ছোটোখাটো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, সেটা হয়তো তার নিজস্ব পার্সোনাল অপিনিয়ন। কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বা ম্যাক্সিমাম স্টুডেন্টকে, আমার যারা বন্ধু ছিল তাদেরকে জিজ্ঞেস করছি, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করে, যে তুমি কেমন, তুমি কি করো, তুমি কি করতে পছন্দ করো, তোমার বাসায় কে কে আছে। আমার ক্ষেত্রে যদি বলি, আমার ক্ষেত্রে এটা জিজ্ঞেস করছিল যে যদি তুমি এখানে টেকো, ভাইভাতে জিজ্ঞেস করতেছিল যে আমি তো সাভারে থাকি, সাভার থেকে সেন্ট জোসেফ অনেক দূর, আসাদ গেট আমাদের ক্যাম্পাস, আর আমি থাকি সাভারে। তো তোমরা যারা ঢাকা আসো তারা হয়তো জানো যে সাভার থেকে আসাদ গেট কত দূরে। তো ম্যাডাম আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি তো সাভারে থাকো না, ওইখানে হয়তো ফ্যামিলি নিয়ে থাকো। আমি বললাম জি ম্যাডাম। তো এরপরে জিজ্ঞেস করে যে তুমি কি সাভার থেকে ক্লাস করবা নাকি এখানে শিফট করবা। আমি তো সাভার থেকে ক্লাস করার প্ল্যান ছিল, এটাই বলছি ম্যাডামকে যে আমার সাভার থেকে ক্লাস করার প্ল্যান। তো ম্যাডাম আবার জিজ্ঞেস করতেছিল যে এত সকালে ক্লাস করতে পারবা, এখানে কিন্তু ডিসিপ্লিন অনেক স্ট্রং, যে তুমি একটু যদি লেট করে আসো তোমাকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। তো এখানে আমি কনফিডেন্স সহকারে বলছিলাম না ম্যাডাম আমি পারবো, কেননা সকালে ওঠার অভ্যস্ত আছে। একটু জাস্ট ভাব নিয়ে বলছিলাম যে সকালে রেগুলার উঠি ম্যাডাম, নামাজ টামাজ পড়ি, তো যার কারণে আমার সকালে ওঠার এমনিতে অভ্যাস আছে, যার কারণে হয়তো আসতে কোনো ঝামেলা হবে না। তো জাস্ট নর্মাল কথাই কনফিডেন্টলি বলবা, দেখবা যে এই ছোট্ট কথায় কিন্তু ম্যাডাম ইমপ্রেসড হয়ে গেছে, আর কিছু আমার ভালো লাগে নাই। এরপর আর কোনো প্রশ্নও করে নাই, মানে আমার ভাইয়া তো খুবই ছোটো ছিল। তো এরকমই জাস্ট তোমার লাইফ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে, ছোটোখাটো কিছু জাস্ট তোমার কমন সেন্স টেস্ট করবে, তোমার কনফিডেন্স লেভেল টেস্ট করবে, তুমি কথা বলতে পারো কিনা টেস্ট করবে, এতটুকু করলেই হবে। ঠিক আছে? আচ্ছা, একজন লিখেছে কম্বাইন্ড কলেজে পড়তে চাই। আচ্ছা, স্কুল তো কম্বাইন্ড পড়ছেই, কলেজে আবার কম্বাইন্ড পড়ার দরকার কি? আর কম্বাইন্ড কলেজে পড়তে চাই অ্যাকচুয়ালি ধরো আমাদের কলেজ বা তোমার যে কোনো মিশনারি কলেজ, এগুলোতে যে ফেস্ট হয় বছরে, যতগুলো ফেস্ট হয়, এই ফেস্টের দিকে তাকালেই তোমার আর কম্বাইন্ড কলেজে পড়ার ইচ্ছা হবে না। যদি ফেস্টে যাও তাহলে বুঝবা যে এই ফেস্টের জন্য অ্যাকচুয়ালি আর কম্বাইন্ড কলেজে পড়া লাগে না। আর এগুলো না বলি ডিটেলস, হ্যাঁ ফেস্টে গেলেই বুঝবা যে ফেস্ট অ্যাকচুয়ালি দেখা যায় যে তোমার আমাদের প্রতি মাসে ফেস্ট থাকতো, যে ক্লাবের তো অভাব নাই, এই ক্লাব সেই ক্লাব হ্যান ক্লাব, মানে প্রায় 20টার মতো ক্লাব আছে, প্রায় 20টার মতো ক্লাব আছে। তো দেখা যায় যে এই 12 মাসে প্রতি মাসেই কোনো না কোনো ক্লাবের ফেস্ট থাকে, যার কারণে দেখা যায় প্রতি মাসেই কোনো না কোনো উৎসব থাকে। আর ফেস্ট মানেই তোমরা জানো যে সব কলেজ আসবে, একসাথে আড্ডা দিবা, অনেক প্রোগ্রাম হবে, অনেক কম্পিটিশন হবে, কালচারাল প্রোগ্রাম হবে, তোমার যে স্কিল আছে যে কোনো স্কিল তুমি ওখানে দেখাতে পারো। যার কারণে তোমার কিন্তু তোমার পরিসর শুধুমাত্র তোমার কলেজে এরকম না, তোমার কলেজে অন্যান্য কলেজ থেকে স্টুডেন্ট আসবে, এক কথায় সব কলেজে তোমার কলেজ মনে হবে তখন। ওকে, আচ্ছা, হ্যাঁ একজন লিখেছে ভাইয়া ডিআরএমসিতে গিয়েছিলেন কখনো? হ্যাঁ, ডিআরএমসিতে আমার যাওয়া হয়েছিল কয়েকবার। আমার প্রথম যাওয়া হয়েছিল ডিআরএমসিতে ম্যাথ অলিম্পিয়াড দিতে, মনে হয় তখন ক্লাস 9-এ ছিলাম মেবি, তো তখন আমি প্রথম ডিআরএমসিতে গেছিলাম। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবা যাতে করে আবার ইনশাল্লাহ তোমাদের সামনে আসতে পারি। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভর্তি পরীক্ষা তোমরা ভালো করো, আর যে কোনো হেল্প লাগলে অবশ্যই ভাইয়াকে জানাবা, কোনো সমস্যা নেই, আমি আমার যত সম্ভব তোমাদের হেল্প করার চেষ্টা করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।